আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ঘুম থেকে উঠেন যারা আমার সাথে দেখা করতে ইচ্ছুক। সাউন্ড শোনা যাচ্ছে? এভরিথিং ওকে? একটু কমেন্টে জানান প্লিজ। কমেন্টে জানান সাউন্ড শোনা যাচ্ছে কিনা, এভরিথিং ওকে? ওকে। আজকে আমরা বেশ কঠিন একটা টপিক নিয়ে, একটা না অনেকগুলো টপিক নিয়ে, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, আমরা কঠিন টপিক নিয়ে ক্লাস করব, কিন্তু আসলে মোটেও কঠিন না, মানে পুরাই বিদ্রোহী কবিতার মতো হচ্ছে স্ববিরোধী কথাবার্তা। খুবই কঠিন, আবার মোটেও কঠিন না। জি, আসলে প্রত্যেকটা সাবজেক্টই বুঝতে পারলে খুবই সহজ, না বুঝতে পারলে কিন্তু অনেক কঠিন। আর আমাদের মধ্যে তো বাংলা ভীতি আগে থেকেই কাজ করে, ঠিক না? বাংলার একটা ভয় আমাদের মধ্যে আগে থেকেই কাজ করে। তো ইনশাল্লাহ কোনো ভয়ের কিছু নাই। ওয়েট করেন, হ্যাঁ। আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা উইকলি বাংলা দেন? উইকলি বাংলা দেওয়ার চেষ্টা করেন, হ্যাঁ, দিতে পারলে ভালো। তো শুরু করি আমরা। আচ্ছা, আজকে প্রথম টপিকটা হচ্ছে আমাদের বাচ্চ। তো এইটা মোটামুটি হচ্ছে মাথা খারাপ করার মতো একটা টপিক, হ্যাঁ। কারণ বইয়ের মধ্যে যেভাবে সংজ্ঞাগুলো দেওয়া আছে ওইভাবে হচ্ছে আমাদের এই যে কি জানি বলে, ওইভাবে বোঝাটা আমাদের জন্য মুশকিল, বইয়ের মধ্যে যেভাবে সংজ্ঞাগুলো দেওয়া আছে। আর দুই নম্বর আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই। আপনাদের এই ইউনিটের মধ্যে আসার মতো যে বাংলাগুলো ওগুলো অলরেডি আমি পড়ায়া আপনাদের বি ইউনিট ইভেন যেই যত ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটিতে যত টপিক থেকে কোশ্চেন থাকে সবগুলো আপনাদেরকে পড়ায় দিচ্ছি। তার মানে হচ্ছে আপনারা যদি এই কোর্সে সবগুলো বাংলা ক্লাস করেন, আর মুখস্থ পাঠগুলো তো আপনার নিজের মুখস্থ করতে হবে, এটা তো আমি মুখস্থ করে দিতে পারবো না। এইটুকু যদি করেন ইনশাল্লাহ বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে আপনি বাংলায় ঠেকবেন না। গ্রামার দিক থেকে না, সাহিত্যের দিক থেকে কিছু জিনিস আছে এক্সট্রা পড়তে হয়, ওটা আপনার পড়তে হবে। ফর এক্সাম্পল মনে করেন বিসিএসে হচ্ছে রবীন্দ্রনাথ নজরুল থেকে কোশ্চেন আসে, তো ভাই এখানে কোশ্চেন আসার মতো কি আছে, এটা তো নর্মাল। জি না, এদের নিয়ে পড়তে গেলে অনেক পড়া। এখন মনে করেন কোনো একটা ইউনিভার্সিটিতে নজরুলের এমন একটা সাহিত্যকর্ম নিয়ে কোশ্চেন দিছে যেটা আপনি কখনো শুনে নেই, তো ভাই এরকম হইতেই পারে, এটা অ্যাক্সিডেন্টাল কেস। কিন্তু অ্যাজ ইউজুয়াল যে কোশ্চেনগুলো আসছে যত ইউনিভার্সিটি দেন পরীক্ষা সবগুলো আমাদের এই এসিএস এর কোঅর্ডিনেটেড যে কোর্সটা এটার বাংলাতে ইনশাল্লাহ হয়ে যাবে। কি বুঝতে পারছেন? আপনারা একটু কম্পেয়ার করে দেখেন যে এবার কিন্তু ক্লাসও অনেক আগের আর্কাইভের তুলনায় কিন্তু ক্লাসটা অনেক বেশি। তো শুরু করি আমরা, হ্যাঁ। বাচ্চ, বাচ্য জিনিসটা কি? বাচ্য মানে হচ্ছে বাক্য প্রকাশের বিভিন্ন ভঙ্গিকে বাচ্য বলে, ঠিক না? বাক্য প্রকাশের বিভিন্ন ভঙ্গি হচ্ছে বাচ্য। আমি প্রথমে আপনাদেরকে একটা উদাহরণ দিই, উদাহরণ না, আপনারা জানেন ভয়েস হচ্ছে তিন প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, আর কি জানি আছে, সরি, ভয়েস হচ্ছে দুই প্রকার ইংরেজিতে, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, এই দুইটা পড়ছেন। আচ্ছা, আমি একটা ইংরেজি লিখি, দেখি আপনারা এইটাকে রূপান্তর করতে পারেন কিনা। দেখেন, I am not. I am sleeping under the tree. আজকে ইংলিশ পড়াবো। আন্ডার দ্য ট্রি। আচ্ছা, এইটা তো একটা অ্যাক্টিভ ভয়েস, ঠিক না? আই এম স্লিপিং আন্ডার দ্য ট্রি। এইটাকে প্যাসিভে রূপান্তর করতে পারবেন স্যার? এই ভয়েসটাকে, এই বাক্যটাকে প্যাসিভে রূপান্তর করতে পারবেন? এই শব্দটাকে, বাক্যটাকে, এটা তো অ্যাক্টিভ ভয়েস। আই এম স্লিপিং আন্ডার দ্য ট্রি। কেউ পারবেন? এনিওয়ান? ওয়ালাইকুম আসসালাম। জি, সবাই যুক্ত হন, আস্তে আস্তে আমরা শুরু করতেছি। আই এম স্লিপিং আন্ডার দ্য ট্রি, এইটাকে আপনারা কেউ প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবেন এই বাক্যটাকে? খুব সম্ভব কি? কেউ কোনো অ্যান্সার দিচ্ছে না। হুম, কেউ পারবেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি, যেহেতু আপনারা অনেকে ঘুমাচ্ছেন। স্যার, এইটাকে আমরা প্যাসিভে রূপান্তরই করতে পারবো না।
কেন রূপান্তর করতে পারবো না? এই বাক্যের মধ্যে তো কোনো অবজেক্ট নাই, ঠিক না? এই বাক্যের মধ্যে কি নাই? অবজেক্ট নাই। তো আমরা জানি প্যাসিভে রূপান্তর করতে গেলে আমাদের কি লাগবে? একটা অবজেক্ট তো লাগবে, ঠিক না? তো এই আই এম স্লিপিং আন্ডার দ্য ট্রি, এখানে অবজেক্ট থাকবে কোত্থেকে ভাই? এখানে তো অবজেক্টই নেই, ঠিক না? তার মানে এইটা আমাদের প্যাসিভ হবে না। একটু বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার দেখেন আরেকটা বাক্য লিখি, আই এম রিডিং। আই এম রিডিং। আচ্ছা, আরেকটা লিখলাম, আই এম রিডিং ইন দ্য বুক। আই এম রিডিং দ্য বুক। আচ্ছা, এই দুইটা বাক্যের মধ্যে কোনটাকে আমরা প্যাসিভে রূপান্তর করতে পারবো বলেন তো? আই এম রিডিং আর হচ্ছে আই এম রিডিং ইন দ্য আই এম রিডিং দ্য বুক, এই দুইটা বাক্যের মধ্যে কোনটাকে আমি প্যাসিভে রূপান্তর করতে পারবো বলেন তো? এইটাকে আই এম রিডিং কে নাকি আই এম রিডিং দ্য বুক, কোনটা হইতে পারে দেখি, কে বলতে পারবেন? কোনটাকে আমরা প্যাসিভে রূপান্তর করতে পারবো? আমরা প্রথমে একটু বেসিকটা ক্লিয়ার করে নিই, তারপর হচ্ছে বাকিটা আমরা আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ, কোনটা? দ্বিতীয় বাক্যটাকে আমরা প্যাসিভে রূপান্তর করতে পারবো। কেন দ্বিতীয় বাক্যটাকে পারবো? খুবই স্বাভাবিক, কারণ দ্বিতীয় বাক্যের মধ্যে অবজেক্ট আছে, ঠিক না? তার মানে হচ্ছে যেই বাক্যটার মধ্যে অবজেক্ট থাকবে সেটাকেই আমরা কি করতে পারি? আমরা প্যাসিভে রূপান্তর করতে পারবো। যে বাক্যটার মধ্যে অবজেক্ট থাকবে না সেটাকে আমরা প্যাসিভে রূপান্তর করতে পারবো না, খুবই স্বাভাবিক, ঠিক না? আচ্ছা, তার এখন দেখেন এই যে দুইটা আই এম রিডিং বা আই এম রিডিং দ্য বুক, এই দুইটাই কিন্তু অ্যাক্টিভ। এই দুইটাই কিন্তু আমাদের অ্যাক্টিভ ভয়েস, ঠিক না? এই দুইটাই, এখানে অবজেক্ট থাকুক কিংবা না থাকুক, দুইটাই হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ ভয়েস। একটু আমরা আশা করি বুঝতে পারছি। এবার একটু বুঝে নেন। এবার আমরা প্রথমে একটা জিনিস লিখবো হচ্ছে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য। কর্তৃবাচ্যের ইংরেজিটা কি ভাই? কর্তৃবাচ্যের ইংরেজিটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ, ঠিক আছে? কর্তৃবাচ্যের। এখন দেখেন স্যার, অ্যাক্টিভ ভয়েসের মধ্যে আমাদের অবজেক্ট থাকতেও পারে অথবা উইদাউট অবজেক্ট, মানে অবজেক্ট নাও থাকতে পারে। একটু কি বুঝতে পারছেন? কর্তৃবাচ্যের মধ্যে অবজেক্ট থাকতেও পারে, অবজেক্ট নাও থাকতে পারে। তাহলে এখানে মেইন প্রাধান্যটা কি? আমার মেইন প্রাধান্যটা দিব হচ্ছে আমি সাবজেক্টকে প্রাধান্য দিব। কি বললাম? সাবজেক্টকে প্রাধান্য দিব। আমার মেইন জিনিসটা হচ্ছে কি? সাবজেক্ট। সাবজেক্টকেই আমি প্রাধান্য দিব। এখন আপনার মধ্যে একটা কোশ্চেন আসতে পারে, স্যার সাবজেক্টকে প্রাধান্য দেওয়া বলতে আমি কি বুঝাচ্ছি? সাবজেক্টকে আমি আরেকটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে স্যার, সাবজেক্টকে প্রাধান্য দেওয়া বলতে বোঝাচ্ছে হচ্ছে কর্তার পরিবর্তনে ক্রিয়ার পরিবর্তন হবে। কর্তার পরিবর্তনে ক্রিয়ার পরিবর্তন, মানে কর্তা অনুসারে ক্রিয়ার পরিবর্তন হবে। সাবজেক্ট চেঞ্জ করলে ভার্বও চেঞ্জ হবে। সাবজেক্ট চেঞ্জ করলে ভার্বও চেঞ্জ হবে। আমি বুঝতে পারি নাই স্যার, এই কথাটাও বুঝি নেই যে কর্তার পরিবর্তনে ক্রিয়ার পরিবর্তন কিভাবে আসে। যেমন দেখেন, আমি একটা বাক্য লিখতেছি যে কি দেওয়া যায়, আমি খাচ্ছি। আমি খাচ্ছি। আচ্ছা, এখন দেখেন আমি খাচ্ছি, এটা একটা অ্যাক্টিভ ভয়েস, আমরা জানি। আমরা এখন করলাম কি দেখেন, দেখেন এই যে আমির জায়গায় লিখলাম তুমি। এখন বলেন তো স্যার, এখন কি এটা খাচ্ছি হবে? এটা এখন খাচ্ছি হবে না, এটা কি হবে? তুমি খাচ্ছ, ঠিক না? তারপর দেখেন আমি লিখলাম সে। সে কি হবে? খাচ্ছি হবে না, সে কি হবে? খাচ্ছে, মানে সে খাইতেছে আর কি, এই তো। তার মানে দেখেন কি, আপনারা তো যে ফাংশন পড়ছেন, চলক, ধ্রুবক ইত্যাদি পড়ছেন না, ঠিক আছে? আপনারা দেখেন সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা। যখনই আমি কোনো সাবজেক্টকে পরিবর্তন করতেছি তখন কিন্তু দেখেন ভার্বের পরিবর্তনটা আসতেছে, ঠিক না? যেমন দেখেন আরেকটা লিখলাম, সে আসুক। সে আসুক। আচ্ছা, এখন দেখেন তো সে আসুক একটা সাবজেক্ট সে। আমি করলাম কি দেখেন, সে জায়গায় তুমি। তুমি যদি লিখি, এখন বলেন তো আমি কি লিখবো? তুমি আসুক লিখবো না তুমি আসো? তুমি আসো, ঠিক আছে? আমি যদি লিখি দেখেন তো কি হবে, এটা আমি আসি।
তার মানে দেখেন যখনই আমি সাবজেক্টটা চেঞ্জ করে ফেলতেছি আমার ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা বলেন তো। তো এই দেখেন সাবজেক্ট অনুসারে যদি ভার্বের পরিবর্তনটা হয় সেটাকেই আমরা বলবো হচ্ছে কর্তৃকারক বা অ্যাক্টিভ ভয়েস। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? একটু বুঝতে পারছেন? অ্যাক্টিভ ভয়েস। অনেক সময় এমন হইতে পারে সাবজেক্ট নাই, অনেক সময় এমন হইতে পারে সাবজেক্ট নাই, দিয়া বললো এটা কোন ভয়েস, কি একটা ঝামেলা দেখছেন। আমি বললাম দেখেন যাব, আর কিছু বললাম না, আমি যাব একটু বললাম না, ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা জানি প্রত্যেকটা ভার্বের মধ্যে একটা সাবজেক্ট কিন্তু লুকায়িত থাকে। যেমন দেখেন ডু অর ডাই, ডুর মধ্যে দেখেন তো ইউ আছে কিনা বলেন তো, ডুর মধ্যে কিন্তু ইউ আছে, ডাই এর মধ্যে কিন্তু ইউ আছে। এখন আমি দেখেন এখানে যাব শব্দটা বললাম, খাবো চলে আসতেছে, যাব, আমি কোনো সাবজেক্টের উল্লেখই করি নাই। এখানে প্রচ্ছন্নভাবে দেখেন তুমি শব্দটা লুকায় আছে, ঠিক না? সরি, আমি শব্দটা লুকায় আছে। আমি কিভাবে? আমি যাব, ঠিক না? আমি যাব। এবার যদি আমি বলি তুমি, লুকায় যদি বলি তুমি, কি হবে? যাব হবে না যাবে? যাবে। শেষ। এবার লুকাইতে হবে সে, সে জায়গায় কি হবে? যাব হবে না যাবে? সেও যাবে। তার মানে দেখেন কর্তার পরিবর্তনে ক্রিয়ার পরিবর্তন হচ্ছে, এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের মধ্যে আমার অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, এইটা কোনো ফ্যাক্টই না। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন? আর ইউ বুঝিং? আমরা স্লাইডেও দেখাবো, আগে বোর্ডে করে দেখা দিই। আগে বোর্ডে করে দেখা দিই। একটু বুঝে গেছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের স্যার, হ্যাঁ 2 নম্বর হচ্ছে আমাদের দেখতে হবে হচ্ছে কি বলে এটাকে, কর্মবাচ্য। তো ভাই কর্ম মানে কি জানেন? কর্ম মানে হচ্ছে অবজেক্ট। তার মানে কর্মবাচ্য হইতে নিলে আপনার অবশ্যই অবজেক্ট থাকতে হবে, ঠিক না? ওই যে আমি বললাম না যে আই ইট রাইস, আই ইট এটাকে তো প্যাসিভ ভয়েসে নিতে পারবেন না। তা আই ইট রাইস এটাকে কিন্তু প্যাসিভ ভয়েসে নিতে পারবেন, ঠিক না? তাহলে কর্মবাচ্যের মধ্যে মাস্ট অবজেক্ট থাকতে হবে, অবশ্যই অবজেক্ট থাকতে হবে। কি বললাম? অবশ্যই অবশ্যই কি থাকবে? অবজেক্ট থাকবে। একটু বুঝা গেছে? এইটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, কর্মবাচ্যের মধ্যে অবশ্যই অবজেক্ট থাকতে হবে। এখন এখানে ক্রিয়াটা, এখানে কর্মবাচ্যের মধ্যে স্যার মানে কর্মের অবজেক্টের প্রাধান্য থাকবে, অবজেক্ট এর প্রাধান্য থাকবে, এর প্রাধান্য থাকবে, ঠিক আছে? কি বললাম? এখানে বেসিক্যালি অবজেক্টের প্রাধান্য থাকবে, শেষ, আর কিছু না। আমরা কর্তৃবাচ্যের মধ্যে বা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে সাবজেক্টের প্রাধান্য পাইছি, আর এখানে অবজেক্টের প্রাধান্য পাবো, ঠিক আছে? আরেকটা মজার বিষয়, এটা শর্টকাটে লিখে দিচ্ছি, এটা কিন্তু নিয়ম না, ঠিক আছে? সাধারণত ক্রিয়া 2 শব্দের হয়, ক্রিয়া 2 শব্দের হয় সাধারণত, ঠিক আছে? ক্রিয়া 2 শব্দের, 2 শব্দের, ঠিক আছে? এইটা কোনো রুলস না, টেকনিক শিখিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ। আচ্ছা যেমন দেখেন আমি একটা বাক্য লিখলাম, ওয়ালাইকুম আসসালাম, জি একটা বাক্য লিখলাম, দেখেন কি দেওয়া যায়, কি দেওয়া যায়। আচ্ছা এরকম, চোর ধরা খাইছে, চোর ধরা খেয়েছে। আচ্ছা দেখেন কে ধরছে? সে আছে? কে ধরছে? নাই। চোর ধরা খাইছে বা কে ধরছে? নাই। দেখেন তো অবজেক্টটাকে আমরা ফোকাস করতেছি কিনা, অবজেক্টটাকে। আরেকটা জিনিস দেখেন, এই যে ক্রিয়াটা দেখেন, এই ক্রিয়াটা দেখেন 2টা বাক্য, ধরা খেয়েছে, দেখেন তো 2টা শব্দ মিলে একটা ক্রিয়া তৈরি হয়েছে কিনা বলেন তো। আপনি কি ধরা খেয়েছে মধ্যে ধরা আলাদা বুঝাইতেছেন আর খেয়েছে আলাদা বুঝাইতেছেন? বলেন যে চোর ধরা ভাত খাইছে, এই টাইপের বুঝাচ্ছেন? বুঝাচ্ছেন না, ঠিক না? আচ্ছা আরো দেখি আমরা, মনে লিখলাম কি দেওয়া যায়, বই পড়া হয়েছে নাকি, হ্যাঁ। বাজার থেকে আম কেনা হয়, বাজার থেকে আম কেনা হয়, ঠিক আছে? বাজার থেকে আম কেনা হয়। আচ্ছা দেখেন তো স্যার, আম কি নিজের নিজে কিনে বলেন তো, নাকি আমকে কেউ কিনে? আম তো নিজের নিজে কিনতে পারে না, আমকে কেউ কিনে। তার মানে দেখেন এটা একটা প্যাসিভ ভয়েস বা অবজেক্টে আছে কিনা বলেন তো, কারণ কর্মবাচ্য মানে হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস, মাস্ট আমাদের অবজেক্ট থাকতে হবে।
আর আরেক সাইড দিয়ে দেখেন এখানে আম কেনা হয়, দেখেন দুইটা বর্ণ মিলে একটা ক্রিয়া, দুইটা শব্দ মিলে একটা ক্রিয়া তৈরি হয়েছে কিনা, একটা ক্রিয়া তৈরি হয়েছে কিনা বলেন। সেম দেখেন আরেকটা, দেখেন বলি যে দেখেন আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে, বলে না এরকম, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে বা ভাত খাইছি আর কি, ভাত খাওয়া হয়েছে, এটাই তো আপনারা পড়ছেন না, দ্য রাইস ইজ ইটেন বাই মি, এরকম বিষয় না। দেখেন আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে, দেখেন ঘুরা ফিরা ভাতটাকে আমি কি করতেছি, ভাত অনুসারেই আমি ক্রিয়াটা লিখতেছি, দেখছেন ভাত খাওয়া হয়েছে। কিন্তু আমি যদি ডিরেক্টলি অ্যাক্টিভলি লিখতাম তাহলে কিভাবে বলতাম, আমি ভাত খাইছি। আমি যদি দেখেন অ্যাক্টিভলি যদি আমি বলতাম তাহলে কিভাবে বলতাম, দেখেন তো আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। এখন দেখেন তো এখানে কি ক্রিয়াটা কি দুই বর্ণের, মানে দুইটা শব্দ দিয়ে হয়েছে, হয় নাই। অথচ দেখেন আমার দ্বারা ভাত খাওয়া হয়, এখানে ক্রিয়াটা দেখেন দুইটা শব্দ দিয়ে হচ্ছে একটা ক্রিয়া তৈরি হয়েছে। বুঝতে পারছেন? একটা প্যাসিভ ভয়েস ক্লিয়ার, প্যাসিভ ভয়েস ক্লিয়ার এতটুকু। তা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে আমার কি অবজেক্ট থাকতেও পারে না থাকতেও পারে, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। মেইনলি আমি দেখব সাবজেক্টের পরিবর্তনে কি হইতেছে, ভার্বের পরিবর্তন হইতেছে কি না। হ্যাঁ, প্যাসিভ ভয়েসের মধ্যে আমাদের কি করতে হবে, অবজেক্টটাকে আমার ফোকাস করতে হবে, ঠিক আছে। আর ক্রিয়াটা সাধারণত দুই বর্ণের হবে, দুইটা শব্দ দিয়ে হচ্ছে ক্রিয়াটা হবে। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বরে আসেন। 3 নম্বরে এই জিনিসটা আমাদের নাই, এটাকে বলা হচ্ছে ভাববাচ্য। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ভাববাচ্য। তো ভাববাচ্য জিনিসটা কি ভাই? ভাববাচ্য এইটা ইংলিশে নাই, ভাববাচ্য। তো ভাববাচ্যের মধ্যে যে বিষয়টা, এটা হচ্ছে থার্ড পার্সন অনুসারে ক্রিয়া হবে। কিছুই বুঝিনি আমরা, থার্ড পার্সন অনুসারে ক্রিয়া হবে বলতে কি বোঝাচ্ছি। হ্যাঁ, ভাববাচ্যের মধ্যে হচ্ছে ক্রিয়ার অর্থই প্রাধান্য পাবে, একটা দিলাম, কিন্তু এটা আমাদের কাছে ক্লিয়ার না। ক্রিয়ার অর্থ প্রাধান্য পাবে, ক্রিয়ার অর্থ প্রাধান্য পাবে, মানে ক্রিয়ার প্রাধান্য পাবে বলতে বোঝাচ্ছে হচ্ছে এই ক্রিয়াটা থার্ড পার্সন অনুসারে হবে। ঠিক আছে, আমি থার্ড পার্সন লেখা দিই, পরে আবার কে জানি না বুঝা পরে থার্ড পার্সন। এখন এইটা আমাদের কাছে ক্লিয়ার না, আর একটু ক্লিয়ার করি। সাধারণত অবজেক্ট থাকে না, অবজেক্ট থাকে না। আর যদি থাকে, সাধারণত বলছি, তার মানে আমি দেখেন এখানে কিছু একটা ঝামেলা লাগা রাখছি। আর অবজেক্ট থাকলেও, যদি কোনো অবজেক্ট থাকে, অবজেক্ট থাকলে তা প্রস্তাব বুঝায়, তা প্রস্তাব বুঝায়, তাও বুঝতেছি না আমরা, ঝামেলা। 3 নম্বর আরেকটু ঝামেলা লাগাই। সাবজেক্ট এর পরিবর্তনে, সাবজেক্ট এর পরিবর্তনে ভার্বের পরিবর্তন হয় না, ভার্বের পরিবর্তন হয় না। আচ্ছা, এইটাও আমাদের কাছে ক্লিয়ার না। তিনটা সংজ্ঞা দিছি, একটাও আমাদের কাছে ক্লিয়ার না। ক্রিয়ার অর্থ প্রাধান্য পাবে, মানে থার্ড পার্সন অনুসারে ক্রিয়ার অর্থ প্রাধান্য পাবে, সাধারণত অবজেক্ট থাকে না, মানেটা কি, বা সাবজেক্টের পরিবর্তনের সাথে ভার্বের পরিবর্তন হবে না। ঠিক আছে, এই জিনিসগুলা বোঝা মুশকিল, ঠিক না? দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। দেখেন আমি খাই, আমি খাই। আচ্ছা, আরেকটা জিনিস, ভার্বের বেস ফর্ম, ভার এর বেস ফর্ম ছিলেন, বেস ফর্ম, এটাও ক্লিয়ার না। আচ্ছা, আমি খাই, এই জিনিসটা দেখেন, যদি আমি লিখি তুমি, তুমি কি হবে, খাও, দেখেন এটা অ্যাক্টিভ ভয়েস। সে কি হবে, খায়, দেখেন এটাও অ্যাক্টিভ ভয়েস। এবার আমি সেম জিনিসটা আমি একটু অন্যভাবে লিখতেছি, দেখেন আমি খাই, এটা লিখলাম আমার খাওয়া হয়, আমার খাওয়া হয়, এটা হচ্ছে ভাববাচ্য। এখন চিন্তা করে দেখেন, আমি খাই, এটার ইয়েটা করলাম কি, আমার খাওয়া হয়। আমি করলাম কি, এবার তুমি দিয়ে রূপান্তর করি, তুমি দিলে কি হয় বলেন তো, তোমার। আচ্ছা দেখেন তো এইটার মধ্যে কি কোনো পরিবর্তন আসছে? তোমার খাই হবে না তোমার খাওয়া হয়? দেখেন তো
সেম তোমার খাওয়া হয়। সে দিয়ে যদি বলি তার, তার খাওয়া হয়। তার মানেই দেখেন অ্যাক্টিভ ভয়েসে যেখানে সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তন হচ্ছে, এই যে ভাববাচ্যের মধ্যে হচ্ছে সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তন হচ্ছে না। আরেকটা জিনিস দেখেন, ভাববাচ্যের মধ্যে একটা পসেসিভ ফর্ম কাজ করে। পসেসিভ ফর্ম মানে বুঝছেন তো, র এর এই জিনিসটা কাজ করে, বুঝতে পারছেন? আরেকটু দিই, যেমন আপনাকে একটা বাক্য দিতেছে, দেখেন এই ট্রেনে যাওয়া যাবে না, এই ট্রেনে যাওয়া যাবে না। এখন দেখেন এই ট্রেনে যাওয়া যাবে না বলতেছি, হ্যাঁ, কার যাওয়া যাবে না এই ট্রেনে? এখন আমি যদি বলি আমি এই ট্রেনে যাওয়া যাবে না, মিলে? মিলে না তো, ঠিক না? তাহলে আমার এখানে কি উজ্জ্ব আছে? ধরেন আমার এখানে উজ্জ্ব আছে হচ্ছে আমার এই ট্রেনে যাওয়া যাবে না, মানে এই ট্রেনের অবস্থা এত খারাপ যে আমার পক্ষে এই ট্রেনে যাওয়া পসিবল না। এবার আমার যে জায়গায় যদি আমি তোমার যদি লিখি, দেখেন এই যাওয়া যাবে না এটা কোনো পরিবর্তনই করতে হয় না। তোমার জায়গায় যদি আমি তার লিখি, দেখেন যাওয়া যাবে না এই শব্দটা কোনো পরিবর্তন করতে হচ্ছে না। তার মানে দেখেন যতই আমি সাবজেক্ট পরিবর্তন করি না কেন, ভার্বের আমার কোনো পরিবর্তন হচ্ছে না। এইটাকেই বলা হচ্ছে ভাববাচ্য। আরো একটা উদাহরণ দিই, যেমন দেখেন কোথায় থাকা হয়, কোথায় থাকা হয়, দেখেন এগুলা সব ভার্বের বেস ফর্ম। থাকা, খাওয়া, যাওয়া সবগুলো দেখেন ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, কোথায় থাকা হয়। এখন আমি এখানে উজ্জ্বভাবে লিখতেছি, মনে করেন যে তোমার, তোমার, ঠিক আছে, তোমার কোথায় থাকা হয়। এবার তোমার জায়গায় যদি আমি তার লিখি, তার কোথায় থাকা হয়, দেখেন এইগুলায় কোনো পরিবর্তন করতে হতেছে না, মানে ভার্বের মধ্যে আমার কোনো পরিবর্তন আসতেছে না। এইটা কি বলা হয় হচ্ছে ভাববাচ্য। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথাটা? বুঝতে পারছেন? আচ্ছা, আছেন কেউ? বাইন এমপি কিনা ঝগড়া করে। ক্লিয়ার? তো দেখেন, দেখেন আমি আরেকটা বাক্য লিখি, দেখেন সবাই, সবাই পড়ে, সবাই পড়ে। তো দেখেন সবাই পড়ে এই বাক্যটা যদি আমি বলি, দেখেন এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কিভাবে বুঝলেন অ্যাক্টিভ ভয়েস? দেখেন খেয়াল করেন, হ্যাঁ, দেখেন সবাই পড়ে। আমি এবার লিখলাম, দেখেন আমি, আমি জায়গায় লিখলাম আমি, এবার কি পড়ে হবে? পড়ে হবে না, আমি পড়ি। তুমি যদি দাও তাহলে কি হবে? তুমি পড়ো। তার মানে দেখেন এখানে সাবজেক্ট অনুসারে ভার্বের পরিবর্তন হচ্ছে। এখন আমি এটাকে পসেসিভ ফর্ম করে যদি ধরি, সবাই পড়া হয়, সবাই পড়া হয় মানে সবার পড়া হচ্ছে, সবার পড়া হয় মানে সবাই পড়তেছে আর কি, এটা বুঝাইতেছে। এবার দেখেন সবার জায়গায় লিখলাম আমার, আমার দেখেন সেম পড়া হয়, দেখছেন কোনো পরিবর্তন নাই। তুমি যদি লিখি তোমার, দেখেন কোনো পরিবর্তন নাই, দেখছেন? এই যে এটাই হচ্ছে ভাববাচ্য এবং হচ্ছে প্যাসিভ ইয়ার মধ্যে, অ্যাক্টিভ ভয়েসের মধ্যে পার্থক্য। বোঝা গেছে বিষয়টা? অ্যাক্টিভ ভয়েস এবং ভাববাচ্যর মধ্যে পার্থক্যটা এখানে। তাহলে এবার আমরা স্লাইডে চলে যাই, অলরেডি সব পড়ায় ফেলছি আপনাদেরকে। দেখেন বাচ্য অর্থ হচ্ছে বক্তব্য। দেখেন ক্রিয়াপদের সাথে কর্তা, কর্ম, কর্তা মানে হচ্ছে সাবজেক্ট, কর্তা শব্দের অর্থ হচ্ছে সাবজেক্ট, কর্ম মানে হচ্ছে অবজেক্ট ইত্যাদি হাবিজাবি নিয়ে বিভিন্নভাবে যে বচন ভঙ্গি, এইটাকে বলা হচ্ছে বাচ্য, বা আমরা ইংলিশে বললে বলি হচ্ছে ভয়েস, ঠিক না? ইংলিশ আর কি ইংলিশ বলি আর কি, ভয়েস। তো দেখেন অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ভাব বাচ্য, এটা আমাদের ইংরেজিতে নাই, ইংরেজিতে একটু কমে গেছে এই জায়গাটা। হ্যাঁ, এবার দেখেন অ্যাক্টিভ ভয়েসের মধ্যে আমরা কি বলতেছি, দেখেন সাবজেক্ট থাকবে, এখানে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। সকর্মক মানে হচ্ছে অবজেক্ট থাকবে, অকর্মক মানে হচ্ছে উইদাউট অবজেক্ট, মানে যেখানে অবজেক্ট থাকবে না। বাস, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। প্যাসিভ ভয়েস এখানে মাস্ট অবজেক্ট থাকবে, অবজেক্ট থাকা ছাড়া প্যাসিভ ভয়েস হবে না।
ভাববাচ্যের মধ্যে এখানে অবজেক্ট থাকাটা কোনো জরুরি না, বা অবজেক্ট না থাকাটাই সম্ভাবনা বেশি। হ্যাঁ, অবজেক্ট না থাকাটাই সম্ভাবনা বেশি, বুঝতে পারছেন? ভাববাচ্যের মধ্যে দেখেন পড়ায় ফেলছি। অ্যাক্টিভ ভয়েস, যে বাক্যে কর্তার অর্থের প্রাধান্য থাকে। বললাম না যে বইয়ের মধ্যে যদি আপনি বুঝতে চান বইয়ের সংজ্ঞা অনুসারে, তাহলে অনেক কঠিন। বইয়ের সংজ্ঞা অনুসারে সোজা কথা কি, যে বাক্যে সাবজেক্টকে আমি প্রাধান্য দেবো সেটাই অ্যাক্টিভ ভয়েস। যে বাক্যে আমি সাবজেক্টকে প্রাধান্য দিব সেটাই অ্যাক্টিভ ভয়েস। যেমন দেখেন, রফিক পড়ে, সাবজেক্ট অনুসারে কিন্তু আমার ভার্ব আসছে, কোনো সমস্যা নেই এখানে। এখন দেখেন কি বলতেছি, অ্যাক্টিভ ভয়েসের মধ্যে আমাদের অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, তবে ক্রিয়াপদ অবশ্যই কি করবে, সাবজেক্ট অনুসারে হবে। এটা পড়াইছি কিনা আপনাদেরকে? অর্থাৎ কর্তার পরিবর্তনে ক্রিয়ার পরিবর্তন হবে। মনে আছে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে আমরা দেখাইছিলাম যে কিভাবে কর্তার পরিবর্তনে ক্রিয়ার পরিবর্তন হয়। ওকে, এবার আসেন প্যাসিভ ভয়েস। কাকে আমি প্রাধান্য দিব? অবজেক্টকে আমি প্রাধান্য দিব। ঠিক আছে, অবজেক্টকে প্রাধান্য দিব। আর দেখেন কি বলা হচ্ছে, কর্মবাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলা হয়। কেন অনুক্ত কর্তা বলা হয়? মনে করেন আমি লিখলাম ডাকাত ধরা পড়ছে, ডাকাত ধরা পড়ছে। তো এখন দেখেন ডাকাত ধরা পড়ছে, ভালো কথা, কে ধরছে? পুলিশ ধরছে না জনগণ ধরছে না ছাত্ররা ধরছে? আমরা তো জানি না, ঠিক না? সাধারণত প্যাসিভ ভয়েসের মধ্যে হচ্ছে অবজেক্টের উল্লেখটা না, সাবজেক্টের উল্লেখটা থাকে না। সাধারণত প্যাসিভ ভয়েসে সাবজেক্টের উল্লেখ থাকে না। যেমন দেখেন, আই এম ইটিং বা আই ইট রাইস। তো দেখেন দ্য রাইস ইজ ইটেন, একটু বললেই প্যাসিভ ভয়েস হয়ে যাবে। দ্য রাইস ইজ ইটেন বাই মি, দরকার নাই বাই মি বলাটা। বাজার থেকে আম কেনা হয়, কে কিনতেছে? নাই। তো সাবজেক্টের সাধারণত সাবজেক্টের উল্লেখ থাকেই না, এটাই বলতেছে। দেখেন, কর্ম না থাকলে কখনোই কর্মবাচ্য হবে না। দেখছেন, বাক্যে কর্তা থাকতে পারে কিন্তু ক্রিয়াটি অবশ্যই অবজেক্ট অনুসারে হবে। সেখানে আর কোনো কথা নেই। ভাববাচ্য, যে বাচ্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রাধান্য পায় থার্ড পারসন অনুসারে, সেটাকে বলা হচ্ছে ভাববাচ্য। দেখেন, এবার ট্রেনে উঠা যাক। এবার ট্রেনে উঠা যাক, কাদের উঠা যাক বলেন তো? আমাদের। কাদের? আমাদের হইতে পারে, তোমাদের হইতে পারে, তার হইতে পারে, যারই হোক না কেন ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না। আবার দেখেন, এবার মাছ ধরা হোক, কাদের জন্য বলেন তো মাছ ধরা? আমাদের, তোমাদের, তাদের, যারই হোক, চলো আমরা মাছ ধরি। দেখছেন, কোনো পরিবর্তন হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের ভাববাচ্য। তো দেখেন, ভাববাচ্যে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, তবে ক্রিয়া অবশ্যই নাম পুরুষের হবে। আর ভাববাচ্যে কর্তার পরিবর্তনে ক্রিয়ার পরিবর্তন হবে না। এইটাই আমরা এতক্ষণ ধরে বুঝাইছি। এবার দেখি তো একটু, আমি আপনাদের অনুশীলন জিজ্ঞাসা করি। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখেন, কর্তৃবাচ্য দেখেন, আমি, তুমি বা সে। আমি কি হবে বলেন তো এখানে? আমি বই পড়ি, তুমি বই পড়ো, সে বই পড়ে, ঠিক না? আর ভাববাচ্যের মধ্যে দেখেন আমরা যেটা দেখতেছি, দেখেন ভাববাচ্যের মধ্যে আমার বই পড়া হয়, তোমার বই পড়া হয়, তার বই পড়া হয়। দেখছেন, কোনো চেঞ্জ নেই, সেম। দেখেন, সে যায়, তুমি যাও, আমি যাই। দেখছেন? আর ভাববাচ্যের মধ্যে দেখেন, তার বাসায় যাওয়া হয়, তোমার বাসায় যাওয়া হয়, আমার বাসায় যাওয়া হয়। দেখছেন, কোনো পরিবর্তন নাই। কোথায় যাও? দেখছেন, কোথায় যাও, তুমি থাকার কারণে কোথায় যাও। এখন আমি যদি বলি আমি, মনে করি সে কোথায় যায়, ঠিক আছে, মানে কর্তা অনুসারে ক্রিয়ার পরিবর্তন হয়। আর দেখেন এখানে কোথায় যাওয়া হয়, আমার কোথায় যাওয়া হয়, তোমার কোথায় যাওয়া হয়, তার কোথায় যাওয়া হয়, কর্তা অনুসারে ক্রিয়ার কোনো পরিবর্তন হচ্ছে না। এতক্ষণ এই গনগন করে এইটাই বুঝাইলাম, ঠিক আছে? হ্যাঁ, গুড। এবার আসেন স্যার, এখানে দেখি একটা উদাহরণ দিই আপনাদেরকে। হ্যাঁ, উদাহরণ না, একটু দেখি। আচ্ছা, এখানে একটা কথা বলতেছে, দেখেন কনফিউশন আছে একটা, যে অবজেক্ট থাকা বা না থাকা নিয়ে একটা কনফিউশন আছে। দেখেন যে কর্মবাচ্য ও ভাববাচ্যের মধ্যে অবজেক্ট থাকা নিয়ে কি কথা বলতেছে। দেখেন, যদি অবজেক্ট থাকে এবং অতীতকাল হয় তাহলে সেটা কর্মবাচ্য হবে। যদি অবজেক্ট থাকে এবং সেটা যদি পাস্ট কিছু হয় তাহলে সেটা প্যাসিভ ভয়েস হবে। যেমন দেখেন, বই পড়া হয়েছে, বই একটা অবজেক্ট আর হয়েছে এটা অতীতকাল। ভাত খাওয়া হয়েছে, ভাতও অবজেক্ট আর কি এটা অতীতকাল। কিন্তু যদি অবজেক্ট থাইকা যদি কোনো প্রস্তাব বুঝায়, প্রস্তাব, লেটস ডু, লেটস গো, এই টাইপের
কোনো প্রস্তাব যদি বুঝায় তাহলে সেটা ভাববাচ্য হবে। অবজেক্ট থাকার পরে যদি কোনো প্রস্তাব বুঝায়, ঠিক আছে, কারণ তখন সেখানে আমাদের করা উচিত এরকম বুঝাবে, ঠিক আছে। যেমন দেখেন ডিঙি টেনে বের করতে হবে একটা প্রস্তাব, বই পড়া উচিত, আসলে লেটস লেটস রিড, হ্যাঁ, আমাদের বই পড়া উচিত, এই টাইপের, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন কর্ম না থাকলে কখনোই কর্মবাচ্য হবে না। আচ্ছা, একজন লিখতেছে স্যার আপনি পড়ালে বাংলা ক্লাস খুব সহজ লাগে, এরপর আর পারেন না, এখন এইটার সলিউশনটা কি দেওয়া যায় বলেন, আপনারাই বলেন। যে একজন বলতেছেন যে সাইফ, যে আপনি যখন পড়ান তখন খুব সহজ লাগে, এরপর আমি পারি না কেন, ঠিক আছে, এটা সলিউশনটা কি? আমার এই প্রবলেম দেখেন, আমি প্রবলেম সলভ করে দিব। আচ্ছা, এবার স্যার এই জিনিসটা একটু বলেন দেখি, এই জিনিসটা আগে দেখি একটু মিলান। বলেন কোথায় থাকা হয়, এটা কোন বাচ্চার উদাহরণ? কোথায় থাকা হয়, এটা কোন বাচ্চার উদাহরণ? একটা মজার বিষয় দেখেন, ভাববাচ্য কিংবা কর্মবাচ্য দুইটার মধ্যে কিন্তু ক্রিয়া দুইটা করে হবে, হ্যাঁ। বাংলা টু বি অনেস্ট নিজে নিজে পড়ে এতটা পারা যায় না, গ্রামারের পার্টগুলো, হ্যাঁ, নিজে নিজে পড়ে পারাটা মুশকিল। এটা কোথায় থাকা হয়, এটা কোন বাচ্চার উদাহরণ? তো দেখেন কোথায় থাকা হয়, যেহেতু এখানে দুইটা আসছে, দুইটা ক্রিয়া দেখছেন, মানে দা খাকা আর হয়, তার মানে এটা অ্যাক্টিভ না, বুঝা গেছে, ঠিক আছে, রাইট, এটা অ্যাক্টিভ না। আর দেখেন এখানে যেহেতু কোনো অবজেক্ট নাই, আমার কোথায় থাকা হয়, রাইট, এটা ভাববাচ্য, এই তো দেখছেন, এগুলো কিন্তু অ্যাডমিশনের কোয়েশ্চেন, এগুলো অ্যাডমিশনের কোয়েশ্চেন, সরি, ভাববাচ্য। আচ্ছা, এই ট্রেনে চলা যায় না, এই ট্রেনে চলা যায় না, দেখেন স্যার এখানেও কিন্তু ভার্ব দুইটা আসছে, ভালো কথা। ট্রেন কিন্তু কোনো অবজেক্ট না, ট্রেন কিন্তু অ্যাডভার্ব, ঠিক না? তাহলে এইটা কোন বাচ্চ? এই ট্রেনে চলা যায় না। হুম, এইটাও আমাদের ভাববাচ্য, রাইট। বাজার থেকে আম কেনা হয়েছে, দেখেন এখানেও ভার্ব হচ্ছে দুইটা আসছে, তার মানে এটা অ্যাক্টিভ না, বাজার থেকে আম কেনা হয়েছে। এবার দেখেন এই বাক্যের মধ্যে যেহেতু অবজেক্ট আছে, আবার অতীতকালও বোঝাচ্ছে, তার মানে এটা কোন বাচ্চা হবে বলেন তো? অবজেক্ট আছে এবং অতীতকালও বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে কর্মবাচ্য, ঠিক না? কর্ম। ওকে, এই বুঝতেছেন? তারপর দেখেন চাঁদ দেখা যাচ্ছে, হ্যাঁ, আপনারা অ্যান্সার দেন, অ্যান্সার না দিলে তো আমি মুশকিল। চাঁদ দেখা যাচ্ছে, দেখেন দুইটা মিলে একটা ক্রিয়া তৈরি হইতেছে, তার মানে এইটা অ্যাক্টিভ হবে না, মাস্ট। চাঁদ দেখা যাচ্ছে, ঠিক না? হুম, চাঁদ দেখা যাচ্ছে অ্যাক্টিভ হবে না নিশ্চিত, আর চাঁদ অবজেক্ট, তার মানে এইটা কর্মবাচ্য। বাঁশি বাজে মধুর লগ্নে, এটা একটু পরে বলতেছি, বাঁশি বাজে মধুর লগ্নে এটা সমস্যা কি? কোথা থেকে আসা হচ্ছে, এটা ধরেন কি হবে? কোথা থেকে আসা হচ্ছে, দেখেন স্যার কোথা থেকে আসা হচ্ছে, এখানে ক্রিয়া কয়টা? দুইটা, তার মানে এটা অ্যাক্টিভ হবে না, গুড। আর দেখেন কোথা থেকে আসা হচ্ছে, এখানে কোনো অবজেক্ট আছে? কোনো তোমার আসা হচ্ছে, তার আসা হচ্ছে, আমার আসা হচ্ছে, এখানে যেহেতু কোনো অবজেক্ট নাই, তার মানে এটা ভাববাচ্য। আসামিকে জরিমানা করা হয়েছে, আসামিকে জরিমানা করা হয়েছে, দেখেন এখানে দুইটা মিলে একটা ক্রিয়া তৈরি হয়েছে, তার মানে অ্যাক্টিভ না, ঠিক আছে। এবার দেখেন স্যার জরিমানা করা হয়েছে, অতীতকালও বুঝাইছে, আবার অবজেক্টও আছে, কোনটা? আসামিকে, জরিমানাও কিন্তু অবজেক্ট, তাহলে এটা কি হবে স্যার? এটা কর্মবাচ্য। বাবার শরীর খারাপ, শোয়া হয়নি, বাবার শরীর খারাপ, শোয়া হয়নি, দুইটা মিলে একটা ক্রিয়া তৈরি হয়েছে, ভালো কথা। বাবার দেখছেন পসেসিভ ফর্ম আছে, বাবার পসেসিভ ফর্ম আছে, আছে না? তার মানে এটা কি হবে বলেন তো? ভাববাচ্য। এছাড়াও দেখেন অ্যাক্টিভ ইয়াতে মানে ভার্বের বেস ফর্ম না, সে আসুক, সে আসুক, তুমি আসো, আমি আসি, তার মানে এটা কি হবে? কর্তৃবাচ্য। শেষ। এগুলা অ্যাডমিশনে আসছে কিন্তু এগুলা, স্যার কি বুঝতে পারছেন? আমার একটা বাকি আছে, সেটা হচ্ছে কি কর্মবাচ্য, ঠিক না? এই সরি, বাঁশি বাজে মধুর লগ্নে, এটাই তো বাকি আছে নাকি?
কোনটা বুঝেন নাই স্যার? সে আসুক, দেখেন সে আসুক, তারপর দেখেন আপনি সাবজেক্ট চেঞ্জ করেন, তুমি আসো, ঠিক আছে, তুমি আসো, আমি আসি, কর্তা অনুসারে ক্রিয়ার পরিবর্তন করে ফেলতে পারতেছি, তার মানে কর্তৃবাচ্য। হ্যাঁ আসলেই কিন্তু এত শোয়া, বাবারটা বুঝেন নাই, দেখেন বাবার বাদ দেন, তার শরীর খারাপ, তার শোয়া হয়নি, বাবার শব্দটা বাদ দিয়া বলেন তার বাবার মানে তো তার, ঠিক না, তার শোয়া হয়নি, দেখেন তার শোয়া হয়নি। এবার দেখেন আমার সেম শোয়া হয়নি, তোমার শোয়া হয়নি, দেখছেন কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন তো নাই। এই টপিকে অবজেক্ট মেইন না, হ্যাঁ এই টপিকে অবজেক্ট, এই বুঝতে পারছো চাইনিজ নাম যার বাবারটা, অবজেক্ট মেইন না, আমাকে সাবজেক্ট একসময় দেখতে হবে, ভার্ব দেখতে হবে, আবার অবজেক্টও দেখতে হবে, বাক্য বুঝে কোনটা মেইন ধরতে হবে আমাকে, হ্যাঁ। আচ্ছা এখন দেখেন স্যার আমার এই এক্সাম্পলটা বাকি আছে, বাঁশি বাজে মধুর লগ্নে, একটু পরে বলতেছি এটা, হ্যাঁ। হ্যাঁ কেন কর্মবাচ্য আর ভাববাচ্য আমার একরকম মনে হচ্ছে কেন স্যার? কোন উদাহরণটাই মনে হয়েছে কর্মবাচ্য আর ভাববাচ্য একরকম? আমরা তো পার্থক্যটা বলেই দিছি, ঠিক না, যে ভাববাচ্যের মধ্যে সাধারণত অবজেক্ট থাকে না, আর কর্মবাচ্যের মধ্যে মাস্ট আমার অবজেক্ট থাকবে, মাস্ট। হ্যাঁ ক্রিয়া দুইটাই সেম, ক্রিয়া দুইটাই সেম। এখন যদি কর্মবাচ্যের মধ্যে যদি অবজেক্ট যদি থাকে, দুইটার মধ্যেই যদি অবজেক্ট থাকে, তাহলে আমরা যদি কোনো প্রস্তাবনা বুঝায় তাহলে সেটা কি হবে? ভাববাচ্য। আর যদি কোনো প্রস্তাবনা যদি না বুঝায়, অতীতকাল বুঝায়, বর্তমান বুঝায়, তাহলে সেটা হচ্ছে কর্মবাচ্য, শেষ। ওকে এখন দেখেন আমরা যে টপিকটা দেখাচ্ছি স্যার, কর্ম কর্তৃবাচ্য। এই জিনিসটা কি স্যার? কর্ম কর্তৃবাচ্য একটু ঝামেলা করি, দেখেন নামের মধ্যেই এখানে ইয়াটা রয়ে গেছে, নামের মধ্যে যেমন দেখেন কর্ম কর্তৃবাচ্য, তো দেখেন স্যার নামটাই দেখেন নামের মধ্যেই চলে আসছে। তো দেখেন কর্ম মানে কি স্যার? কর্ম মানে হচ্ছে ইংলিশে অবজেক্ট, কর্তৃ মানে কি বলেন তো? কর্তৃতে ইংলিশে হচ্ছে সাবজেক্ট, আমি একটু বেশি সাধু মানে ইংলিশে আর কি, হ্যাঁ মনে করেন যে আমি একবার পারি না, আমি তো একটু একটু ইংরেজি জানি আর কি, যাই হোক। তো দেখেন আমার এই নামের মধ্যেই না আমার বাচ্চাটা চলে আসছে, মানে আমি যদি স্যার অবজেক্টকে যদি সাবজেক্ট বানায় ফেলি, কি বললাম? অবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করলে সেটাই কর্মকর্তৃবাচ্য। সাবজেক্ট হিসাবে ব্যবহার করলে তা কর্ম কর্তৃবাচ্য। কি বললাম? আমি যদি অবজেক্টকে সাবজেক্ট হিসাবে যদি ব্যবহার করি সেটাই কর্মকর্তৃবাচ্য, ঠিক আছে। আমি যদি অবজেক্টকে কি করি? সাবজেক্ট হিসাবে ব্যবহার করি, মেইন জিনিসটা না। যেমন দেখেন একটা উদাহরণ দিই, কথার কথা লিখলাম ট্রেন চলে, ট্রেন চলে। এখন দেখেন আমার বলেন তো ট্রেন কি নিজে নিজে চলে? ট্রেন তো নিজে নিজে চলে না, ট্রেন তো কেউ চালায়, ঠিক না। তার মানে দেখেন অবজেক্টকেই আমি সাবজেক্ট বানায় ফেলছি কিনা বলেন তো, মানে মেইন যে কাজটা করে তার নাম আমি না বলে কি করতেছি? অবজেক্টকেই সাবজেক্ট বানায় ফেলতেছি। সেম দেখেন, দেখেন সাইরেন বেজে উঠলো, একটা কথা লিখলাম সাইরেন বেজে উঠলো। তো দেখেন তো সাইরেন কি নিজে নিজে বেজে উঠছে? টোটালি আনপসিবল, সাইরেন তো নিজে নিজে বেজে উঠে না, ঠিক না, সাইরেনকে তো কেউ বাজায়। তার মানে দেখছেন অবজেক্টকে আমি সাবজেক্ট বানায় ফেলছি কিনা। সেম দেখেন সুতি কাপড় অনেক দিন টিকে, সুতি কাপড় অনেক দিন টিকে, টিকে। এখন দেখেন তো সুতি কাপড় কি নিজে নিজে টিকে নাকি আমরা টিকাই? কি বলেন? অনেকে আছে, আমার ছোটবেলা মনে আছে, আমার আমার মেঝো ভাইয়ের ক্ষেত্রে বলতো যে ওরে হচ্ছে ওই কি বলে লোহার লুঙ্গি দিতে হবে, যে কোনো কাপড় চোপড় দিলে ছিঁড়া ফেলতো, তো লোহার লুঙ্গি আর কি এই টাইপের। তো দেখেন এই যে সুতি কাপড় অনেক দিন টিকে, তো খেয়াল করে দেখেন তো স্যার সুতি কাপড় কি নিজে নিজে টিকে না টিকানো হয়? টিকানো হয় না। তার মানে দেখেন অবজেক্টকে যদি আমরা সাবজেক্ট বানায় ফেলি সেটাই হবে আমাদের কর্ম কর্তৃবাচ্য, ঠিক আছে। এইটাই আমরা এখানে লিখছি, দেখেন এই যে
কর্মকর্তৃবাচ্য বলতে প্রকৃত কর্তার উল্লেখ না করে যদি কর্মপদকে, কর্মপদ মানে হচ্ছে অবজেক্টকে যদি কি করি সাবজেক্ট বানায় ফেলি, সেটাই হচ্ছে কর্মকর্তৃবাচ্য। এখন দেখেন বাঁশি বাজে, বাঁশি কি নিজে নিজে বাজে? নিজে নিজে বাজে না, শেষ। কলমটা লিখে ভালো, কলম কি নিজে নিজে লেখে? কখনোই না। কাজটি ভালো দেখায় না, কাজ কি নিজে নিজে ভালো দেখায়? কখনোই না। আজান হচ্ছে, আজান তো নিজে নিজে হয় না, কেউ দেয় আজান, মুয়াজ্জিন আজান দেয়। ইজ ইট বুঝিং? তো এইবার দেখেন বাঁশি বাজে মধুর লগ্নে, বাঁশি তো আর নিজে নিজে বাজে না, বাঁশিকে কেউ বাজায়, শেষ। ক্লিয়ার? শেষ, ভয়েস শেষ, বাচ্চ শেষ। এবার আমরা কিছু কোশ্চেন সলভ করি, দেখি, অনুশীলন। হ্যাঁ, দেখি আমরা। বলেন তো কর্মবাচ্যে ক্রিয়াপদের অনুসারী হয় কোন, মানে কর্মবাচ্য অনুসারে ভার্ব হয় কোন ইয়াতে? এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি সন উল্লেখ করি না, বিরক্তিকর লাগে। বলেন কর্মবাচ্যে ক্রিয়াপদ অনুসারে হয় কোনটা? বলেন তো প্রথমটা। কর্মবাচ্য অনুসারে, কর্মবাচ্যে ক্রিয়াপদ কার অনুসারে হয়ে থাকে? কর্মবাচ্যের মধ্যে ক্রিয়াপদটা, ঠিক আছে? বলেন কি হবে? কর্তা, কর্ম, ভাববাচ্য, বিশেষণ, কোনটা অনুসারে হবে? আমি দ্রুত সলভ করে দিচ্ছি, আপনারা পড়ায় মনোযোগ যদি না থাকে টোটালি কিছু করা নেই। এটা হচ্ছে অবজেক্ট অনুসারে কি হবে? ভার্ব হবে, শেষ, আর কিছু না। চাঁদ দেখা যাচ্ছে, কোন বাচ্চার উদাহরণ? চাঁদ দেখা যাচ্ছে, আমরা অলরেডি পড়ে ফেলছি, ঠিক না? চাঁদ দেখা যাচ্ছে, এটা কি হবে স্যার? কর্মবাচ্যের উদাহরণ, চাঁদ দেখা যাচ্ছে, কারণ অবজেক্ট আছে। চোরটাকে ধরা গেল না, কে ধরছে? এটা ফ্যাক্ট না, চোরটাকে ধরা যাচ্ছে না, অবজেক্টটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, তার মানে এটা কি হবে? কর্মবাচ্য হবে। শিক্ষককে সকলেই সম্মান করে, দেখি এইটা পারেন কিনা। শিক্ষককে সকলেই সম্মান করে, ঠিক আছে? এইটা কি হবে? 4 নম্বরটা, এই যে এইটা কোন উদাহরণ হবে? কোন হবে বলো তো দেখি। শিক্ষককে সকলেই সম্মান করে, এটা কোন বাচ্চার উদাহরণ? শিক্ষককে সকলেই সম্মান করে, রাইট। এইটা হচ্ছে আমাদের কর্তৃবাচ্য। ভাই এইটা শিক্ষক ফ্যাক্ট না, সকলেই সম্মান করে এইটা ফ্যাক্ট। দেখেন সকলেই সম্মান করে, এবার যদি বলি আমি সম্মান করি, যদি বলি তুমি কি হবে? সম্মান করো। কি কথাটা বুঝতে পারছেন? এখানে শিক্ষককে সকলেই সম্মান করে, শিক্ষক শব্দটা দিয়ে বিপদে পড়ে গেছেন আপনারা। আসলে কি হবে? এটা কর্তৃবাচ্য, আপনি সকলেই সম্মান করে, একটুক ধরেন। এবার দেখেন সকলের জায়গায় লেখেন আমি সম্মান করি, তুমি সম্মান করো, সে সম্মান করে, শেষ। বুঝা গেছে বিষয়টা? এরপর আসেন, নিচের কোনটা ভাববাচ্যের উদাহরণ? বলেন দেখি। ওদের ঘুমানো হবে না, ক্রিকেট খেলে মনে আনন্দ পাই, সে বেশ দুশ্চিন্তায় ভুগছে, শিক্ষা মন সংস্কার মুক্ত করে। বলেন এখানে কোনটা ভাববাচ্যের উদাহরণ? রাইট, এখানে মোহাম্মদ সিয়াম, এখানে ওদের ঘুমানো হবে না, এইটা ভাববাচ্যের উদাহরণ। আর বাকি যতগুলো আছে সবগুলো কর্তৃবাচ্য। যেমন দেখেন ক্রিকেট খেলে মনে আনন্দ পাই, মানে কি আমি পাই, তুমি আনন্দ পাও, সবগুলা দেখেন কর্তৃবাচ্যের উদাহরণ। এবার একটি গান করা হোক, এটা কোন বাচ্যের উদাহরণ? এবার একটি গান করা হোক, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। এবার একটা গান করা হোক, কি হবে এটা? এটা কোন উদাহরণ? এটা এবার একটি গান করা হোক, লেটস সিং। হ্যাঁ, প্রবীণ বিষয়, এইটা ভাববাচ্যের উদাহরণ, এটা একটা প্রস্তাবনা না? এবার একটি গান করা হোক, লেটস সিং, নাকি? এটা প্রস্তাবনা বোঝাচ্ছে না একটা? এটা ভাববাচ্যের উদাহরণ। আমাদের গান করা হোক, তোমাদের গান করা হোক, তাদের গান করা হোক, ঠিক না? আর আমি যদি এবার একটা গান ধরি, তাহলে সেটা হচ্ছে আমাদের কর্তৃবাচ্য। এবার একটা গান ধরি, কিন্তু এটা একটা প্রস্তাবনা বোঝাচ্ছে, দেখছেন? এবার একটি গান করা হোক, প্রস্তাব। কাজটাই ভালো দেখায় না, এটা অলরেডি আমরা বলছি, কাজ নিজে নিজে ভালো দেখায় না, কাজ নিজে নিজে ভালো দেখায় না, অন্য কেউ করে, তাহলে এটা কি হবে বলেন তো? এটা কর্মকর্তৃবাচ্য। রোগী পথ্য সেবন করে, এটা কোন বাচ্চার উদাহরণ বলেন তো?
রোগী পথ্য সেবন সেবন করে। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য কি হবে? রোগী পথ্য সেবন করে। রোগী মানে রোগী ওষুধ খায়, সোজা কথা এটাই। রাইট, এটা কর্তৃবাচ্যের উদাহরণ, রোগী ওষুধ খায়, ঠিক আছে। এরপর আসেন, এখন যদি আচ্ছা একটু প্যাচ লাগে, হ্যাঁ প্যাচ না গেলে ভাল লাগে না। রোগীকে ওষুধ খেতে হবে, এটা কোন বাচ্চার উদাহরণ? রোগীকে ওষুধ খেতে হবে। স্যার এইটা কোন বাচ্চার উদাহরণ বলেন দেখি? রোগীকে ওষুধ খেতে হবে। রাইট, এই মিতা রানী, ভেরি গুড। এটা ভাব বাচ্চার উদাহরণ হবে, কারণ আপনি রোগীর জায়গায় চেঞ্জ করে ফেলেন নিজেকে। আমি বললাম আমাকে, আমাকে ওষুধ খেতে হবে, তোমাকে, তোমাকে ওষুধ খেতে হবে। দেখছেন কোনো পরিবর্তন করতে পারতেছি না, ভাব বাচ্চা। গুড সাজ্জাদ, প্রমিম, ভেরি গুড, ভেরি গুড। চোরে না শুনে ধর্মের কাহিনী, এটা কোন বাচ্চার উদাহরণ? চোরে না শুনে ধর্মের কাহিনী কি হবে? এটা মানে চোরে ধর্মের কাহিনী শুনে না, এটা কোন বাচ্চার উদাহরণ? বলেন, চোরে না শুনে ধর্মের কাহিনী, এটা কোন বাচ্চ? এটা কেন কর্মকর্তৃবাচ্য হবে কেন স্যার? এটা তো কর্তৃবাচ্যের উদাহরণ। চোরে ধর্মের কাহিনী শুনে না, চোরে শুনে না, আমি শুনি না, তুমি শুনো না। আপনি এইটুক ধরেন তাহলেই তো হয়, যে যেমন চোরে শুনে না, এই তো আপনি একটু এইটুকে ধরেন যে চোরে শুনে না, চোরে শুনে না। এবার দেখেন আমি তুমি, তুমি কি হবে? শুনে হবে না শুনো না? তুমি শুনো না, ঠিক আছে। আমি কি হবে? শুনি না। আমি কি হবে? শুনি না, ঠিক না? এটাই তো ক নম্বর না? কি বুঝতে পারছেন বিষয়টা? চোরে না শুনে ধর্মের কাহিনী, আমার ধর্মের কাহিনী শব্দটা আনছে কনফিউজড করার জন্য, ঠিক আছে। চোরে শুনে না, আমি শুনি না, তুমি শুনো না, এটা কি হবে? কর্তৃবাচ্যের উদাহরণ হবে। ওকে, আচ্ছা যাক, এই টপিকটা আপনারা ইন্টারে কখনোই পড়েন নাই, কোচিংও পড়েন নাই আপনারা, কখনোই পড়েন নাই, ঠিক আছে। আমার জন্য ক্লাসগুলো অনেক চ্যালেঞ্জিং। একে তো আপনারা পড়েন না, 2 নম্বর হচ্ছে পড়ার প্রতি আগ্রহ নাই, 3 নম্বর হচ্ছে পড়লে অন্যদের দ্বারা ট্রলের শিকার হন। তারপরও যে এটা বুঝানো যে এটা অনেক মানে মানে খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলা বাচ্চ ইংলিশ ভয়েস, বাংলা বাচ্চ ইংলিশ ভয়েস, রাইট। ওকে, এবার আমরা আরেকটা টপিক শুরু করি। হ্যাঁ, বাক্য রূপান্তর, এটা ইন্টারে পড়ছেন। বাক্য রূপান্তর এটা আপনারা ইন্টারে পড়ছেন, আপনারা পড়াচ্ছ। শুরু করি আমরা। হ্যাঁ দেখি, ইন্টারেস্ট লাইটটাই আমি দিতেছি এখানে, একবারই সহজ, ঠিক আছে। ইন্টারেস্ট লাইটটাই, হ্যাঁ। আচ্ছা দেখেন, এই বাক্যগুলো আপনারা জানেন তো, সরল, জটিল, যৌগিক সামথিং কি কি জানি আছে আর কি। হ্যাঁ, এই বাক্যগুলো চিহ্নিত করেন তো। ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া, গাছের গুড়িতে ঠেসান দিয়া, চক্ষু বুঝিয়া ডাবায় তামাক টানতেছে। এটা কোন ধরনের বাক্য? সরল, জটিল না যৌগিক? সরল, জটিল না যৌগিক? তারপর দেখেন, ভালো খেলা সত্ত্বেও সাকিব পুরস্কার পায়নি, এটা কোন ধরনের বাক্য? ভালো খেলা সত্ত্বেও সাকিব পুরস্কার পায়নি, কোন ধরনের বাক্য? আচ্ছা, এরপর দেখেন, তিনি আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন, কোন ধরনের বাক্য? কোন ধরনের বাক্য? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? যৌগিক লাগতেছে? আচ্ছা, কেউ বলতেছেন সরল। এক একটা এক এক রকম বাক্য মনে হইতে পারে আমাদের, ঠিক না? তো আমরা বাক্য সম্পর্কে আগে জাস্ট একটা স্লাইডে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখি।
একটা ক্লিয়ার কনসেপ্ট নিই, তারপর আমরা বাক্য নিয়ে অপারেশন করি। হ্যাঁ, একেবারে সহজ, অল্প ভাষায় আমরা এটা পড়ায় ফেলবো, একবারে অল্প কথায় এইটা। হ্যাঁ, আপনারা অল্প কথায় বেশি ভালো বুঝতে চান না বেশি কথায়? বেশি বললে আমরা বেশিও করতে পারবো, সমস্যা নেই। বাক্য তো দেখেন, বাক্যের মধ্যে আগে আমাদের জিনিসটা আপনারা বলেন তো স্যার, মানে ভার্ব তো পড়ছেন ঠিক না? ভার্বের মধ্যে আপনারা বলেন তো ফাইনাইট নন ফাইনাইট বা ফিনিট নন ফিনিট বা যে যেমনি উচ্চারণ করে, ফাইনাইট নন ফাইনাইট এটা পড়ছেন কিনা বলেন তো? ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব পড়ছেন না? এটার বাংলাটা হচ্ছে আমরা কি জানি বলেন তো? ফিনিট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা, আর এটা কি বলেন তো? অসমাপিকা ক্রিয়া। সংজ্ঞা দিতে হবে। সমাপিকা মানে হচ্ছে যে বাক্যের মাধ্যমে বাক্য কি, যে ক্রিয়ার মাধ্যমে বাক্য সমাপ্ত হয়, ঠিক আছে? আর অসমাপিকা বলা হচ্ছে যেটা কি বাক্য সমাপ্ত করতে পারে না, যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাব কি হয় না, সম্পূর্ণ হয় না, এটাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, ঠিক না? যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে। উদাহরণ কি দেওয়া আছে মনে করেন, আমি আমি বাসায় গিয়ে পড়তে বসবো, বা আমি, এই দেখেন আমি পড়তে বসবো। তো দেখেন আমি পড়তে বসবো, এখন খেয়াল করে দেখেন এই যে আমি যদি এখানে অফ করে দিই আমি পড়তে, দেখেন বাক্যটা কমপ্লিট হয় না। আমি পড়তে, এটা বাক্যটা কমপ্লিট হয় না। কিন্তু আমি যদি লিখি পড়তে না বলে যদি আমি বসবো, পড়তেটা অফ, এখানে কিন্তু বাক্যটা কমপ্লিট হচ্ছে, ঠিক না? তো এইটাই দেখেন, এই জায়গাটা হচ্ছে নন ফাইনিট, আর এটা কি ফাইনিট ভার্ব। এটা একবারেই সোজা ইয়াতে বললাম, আপনারা ইংরেজিতেও পারেন বাংলাতেও পারেন, আমি এটা টাইম নষ্ট করব না। যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাবটা সম্পূর্ণ হয় না সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণ হয় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। একটু কি বুঝতে পারছেন? একটু কি জানা আছে কিনা আগে বলেন, জানা আছে? আচ্ছা, এবার আমরা বাক্য সম্পর্কে কিছু বলবো। জাস্ট এতটুকু আমরা দেখবো স্যার, জাস্ট আমরা দেখবো হচ্ছে ফার্স্টে সরল বাক্য। সরল বাক্য কাকে বলে ভাই? যে বাক্যে একটি ফাইনাইট ভার্ব থাকে। কি বললাম? একটি সমাপিকা ক্রিয়া থাকবে, একটি সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? এখন অসমাপিকা ক্রিয়া কয়টা হবে এটা আমার দেখা দরকার নেই, আমার দরকার ভাই ফাইনাইট ভার্ব কয়টা। ফাইনাইট ভার্ব মাত্র একটা থাকবে, এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া, সরল বাক্য শেষ। অসমাপিকা ক্রিয়া আমার হাজার হাজার আছে কিনা ওটা আমার দেখা দরকার নেই। 2 নম্বর হচ্ছে যৌগিক। যৌগিক বাক্য কাকে বলে? যে বাক্যে একাধিক, কয়টা বললাম? একাধিক সমাপিকা ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়া। তাহলে সরল বাক্যের মধ্যে কয়টা হবে আমাদের সমাপিকা ক্রিয়া? একটা। যৌগিক বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া কয়টা হবে? একাধিক হবে, ঠিক আছে? একটা আর একাধিক, পার্থক্য বুঝতে পারছেন তো? পার্থক্য বুঝছেন? আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝবো, সমস্যা নেই। 3 নম্বরে আমরা যেটা দেখব জটিল। জটিল মানে হচ্ছে স্যার যে বাক্যে একাধিক আশ্রিত বাক্য, আশ্রিত বাক্য মানে বুঝেন একাধিক আশ্রিত বাক্য। এখন আশ্রিত আমি অর্থটা জানি না, আমি লিখলাম পরাধীন, হয়েছে? পরাধীন বাক্য একটি বাক্যের উপর নির্ভর করে, একটি না একাধিক হইতে পারে, একটি বাক্যের উপর নির্ভর করবে। মানে এখানে হচ্ছে স্যার দুইটা বাক্য ব্যবহার করছে আমি, ঠিক আছে, দুইটা বাক্য আমি ব্যবহার করছি ঠিকই, কিন্তু লাস্টের বাক্যটা না বলা পর্যন্ত না আমি স্পষ্ট হইতেছে না। যেমন দেখেন একটা উদাহরণ দিই, মনে করেন যিনি এখন ক্লাস নিচ্ছেন, আমি আর কিছু বললাম না, যিনি এখন ক্লাস নিচ্ছেন। ভাই কি যিনি এখন ক্লাস নিচ্ছেন, বাক্যটা আমার কাছে কি না, কমপ্লিট না, ঠিক আছে? তিনি, ঠিক আছে, যিনি এখন ক্লাস নিচ্ছেন তিনি, ঠিক আছে? মনে করেন আমি এসিএস এর টিচার,
এসিএস এর টিচার। এখন দেখেন আমি যদি পরের বাক্যটা যদি না বলি, প্রথম বাক্যটা দিয়ে কিছু বুঝছেন বলেন? যদি পরের বাক্যটা যদি আমি যদি না বলি, প্রথম বাক্য দিয়ে আমার কিছুই বুঝে না। যারা গতকাল আসছে, কি হয়েছে যারা গতকাল আসছে জানি না কি, আমি যদি কেবল বাক্যের প্রথম অংশটা যদি বলি, আমার বাক্যটা কি হইতেছে না, কমপ্লিট হচ্ছে না। এই যে যিনি তিনি যা তা যারা তারা যখন তখন, এই যে একটা বাক্য আরেকটা বাক্যের উপর কি করতেছে, নির্ভর যে করতেছে, এইটাকেই আমরা বলি হচ্ছে জটিল বাক্য। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমার কেরামত আলীরা বুঝতে পারছেন? সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকবে, আর জটিল বাক্যের মধ্যে কি করবে, একটা বাক্য আরেকটা বাক্যের উপর নির্ভর করবে। বুঝা গেছে এই বিষয়টা? আল্লাহ রে, বুঝা গেছে? একটু একটু বুঝতে পারছেন? জানান। হ্যাঁ, একজনের উপর আরেকজন ডিপেন্ড করবে। শেষ, একটু জানা থাকলে আমার এই টপিক শেষ। আসেন স্যার, এবার দেখেন স্যার, আমরা একটু ধরে ধরে দেখি। হ্যাঁ, এইটা কোন বাক্য আমরা জানি না। প্রথম বাক্যটা এটা কোন বাক্য দেখেন। আমি করলাম কি, ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া, বাক্য এখানে কমপ্লিট করে দিচ্ছি। আমার কাছে কি অর্থ ক্লিয়ার? অর্থ ক্লিয়ার না। ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া, গাছের গুড়িতে ঠেসান দিয়া, ঠিক আছে স্যার, একাধিক বলছি, একাধিক মানে কি দুইয়ের অধিক, পাঁচটা দশটা যা ইচ্ছা করেন, কোনো সমস্যা নেই। গাছের গুড়িতে ঠেসান দিয়ে, বাক্য কমপ্লিট হয়েছে। ঠেসান মানে হেলান দিছে। চক্ষু বুঝিয়া, বাক্য কমপ্লিট হয়েছে? হয় নাই। ঢাবায় তামাক টানতেছে, আমি সব বাদ দিয়া বললাম ব্রাহ্মণ সিগারেট খাইতেছে। তার মানে দেখেন এই পুরা বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব আমাদের কয়টা আছে বলেন তো? বলেন। এই যে ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া, গাছের গুড়িতে ঠেসান দিয়া, চক্ষু বুঝিয়া, ডাবায় তামাক টানতেছে, পুরা বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব কয়টা আছে আমাদের বলেন তো? আমরা চাইতেছি, দেখতেছি হচ্ছে ফাইনাইট ভার্ব মাত্র একটা আছে। কোনটা? দাবায় তামাক টানতেছে, শুধু এইটা আছে। তাহলে এইটা কোন বাক্য বলেন তো? এইটা আমাদের সরল বাক্য। কেন সরল হয়েছে বুঝিতে পারিয়াছেন? বুঝতে পারছেন? এবার দেখেন, ভালো খেলা সত্ত্বেও সাকিব পুরস্কার পায়নি, তামিম পায় নাই, গোড়ার ডিম। দেখেন এখানের মধ্যে ফাইনাইট ভার্ব আমার কোনটা বলেন তো? ভালো খেলা সত্য। এটাকে ইংরেজি করলে কিভাবে হবে বলেন তো? ইন স্পাইট অফ ওয়েল প্লেইং, ঠিক না? ইন স্পাইট অফ ওয়েল প্লেইং, না এটা জটিল হবে না, ইন স্পাইট অফ ওয়েল প্লেইং। তার মানে এটা হচ্ছে আমাদের কি সরল বাক্য। কারণ ফাইনাইট ভার্ব আমার কয়টা? একটা মাত্র। ফাইনাইট ভার্ব একটা। এবার দেখেন, তিনি আসছেন, এটা 52 দিনগুলো থেকে নেওয়া হয়েছে, যেটা থেকে এবার পরীক্ষা আসার কোশ্চেন সম্ভাবনা নাই। তিনি আসছেন, তবে একটু এক নজর দেখে যান, বাই চান্স মনে করেন দুই একটা পরীক্ষা চলে আসছে, তখন কি করবেন? তিনি আসছেন, দেখেন তো একটা বাক্য শেষ কিনা। তিনি দেখছেন, দেখছেন আরেকটা বাক্য শেষ কিনা। চলে যাচ্ছেন, আরেকটা বাক্য শেষ না। তার মানে দেখেন এখানে ফাইনাইট ভার্ব কয়টা আছে বলেন তো? 1 2 3, টোটাল 3টা ফাইনাইট ভার্ব আছে। আর কেউ কারো উপর ডিপেন্ডেন্ট না, কেউ কারো উপর নির্ভরশীল না। তাহলে এটা কোন বাক্য বলেন তো স্যার? তিনি আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন। 3 নম্বরটা কি হবে? জটিল কেন স্যার? এটা হবে যৌগিক। যৌগিক বা আমরা যেটাকে বলি কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক না? কম্পাউন্ড সেন্টেন্স। এখন আপনাদের বলি, আপনারা অনেকেই পড়ছেন অ্যান্ড অর বাট থাকতে হবে, ইংরেজিতে পড়ছেন না? কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড অর বাট থাকতে হবে। জি না, অ্যান্ড অর বাট থাকাটা জরুরি কিছু না, থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন দেখেন, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। এখন দেখেন তো স্যার, ভালো আছি একটা বাক্য শেষ, ভালো থেকো আরেকটা বাক্য শেষ, আকাশের ঠিকানায় চিঠি লেখো আরেকটা বাক্য শেষ। এখানে তো অ্যান্ডর বাট নাই, অ্যান্ডর বাট আছে। এই দেখেন, এই যে তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? ঠিক আছে, স্যার গান শিখাইতেছেন বসে বসে। আপনাদের বাপ মা থাকলে কি স্যার কি ক্লাস নেয় না গান গাওয়ায়? না, এই মানে এমনভাবে গানের এক্সাম্পল করে আনছে, এখন আপনি গান শুনতে গেলে বিপদে পড়ে যাবেন। আরে আমার তো বাক্যের ক্লাস এটা বলছিল, কি একটা বিপদ। দেখেন, তুমি এসেছিলে পরশু একটা বাক্য শেষ,
কাল কেন আসনি, আরেকটা বাক্য শেষ। ঠিক আছে, তাহলে এইটাও কোন বাক্য বলেন তো? এটাও আমাদের যৌগিক। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। ঠিক আছে, আর কিছুই বললাম না। দেখেন এখানে যে শব্দের কোনো অর্থই নেই, এটা কোন বাক্য বলেন তো? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। হ্যাঁ, এটাও কি হবে আমাদের যৌগিক। দেখেন এন্ড অর বাট কিন্তু নাই, এন্ড অর বাট নাই। ঠিক আছে, যৌগিক। তাহলে এই সংজ্ঞাটা বুঝতে পারছেন তো? সংজ্ঞাটা বুঝতে পারছেন? আমরা চাইলে আরো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে, কিন্তু না, একটু ডিটেলস দরকার আছে। কারণ বেশি সংক্ষেপে বুঝাই গেলে আপনারা বলবেন স্যার অনেক পড়া রাইখা গেছে, আমরা বুঝতে পারিনি। হেডফোন লাগায় ক্লাস করতেছেন? আচ্ছা ঠিক আছে। না, আমরা ক্লাসে এমন কিছু বলবো না যেটা আপনাদের জন্য সম্মান হানিকর। মাঝে মধ্যে আমরা গানের উদাহরণ দিব আর কি। কি এসএসসি টিচারদের ক্লাস করতে গেলে ইনশাল্লাহ হেডফোন লাগবে না, এটাই এসএসসির আর একটা বৈশিষ্ট্য আর কি। ওকে, একটু ক্লিয়ার? আমি প্রচুর গান পারি, টু বি অনেস্ট, কিন্তু গানের সুর পারি না। গানের কলি খেলতাম, আর মাদ্রাসা যাওয়ার সময় তো কি ছোটবেলা মানে ওই রাস্তা দিয়ে হেঁটে যেতাম, আশেপাশে গান বাজতো, সব এখনো মনে আছে। পড়া মনে নাই, কিন্তু গান খুব ভালো করে মনে আছে। ওকে, তাহলে শেষ। একটুকু আমরা বুঝতে পারছি, ঠিক আছে। আমার জাস্ট এই, হ্যাঁ একটা হয়ে যাক, না না দরকার নেই। আমার জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে। আমার জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে যে একটা ফাইনাইট ভার্ব থাকলে সমাপিকা ক্রিয়া, ঠিক আছে। আর তারপর কি একাধিক ফাইনাইট ভার্ব থাকলে কি যৌগিক ক্রিয়া। আর যদি একটা একটার উপর ডিপেন্ডেন্ট থাকে তাহলে সেটা কি হবে, জটিল বাক্য বা কমপ্লেক্স। হ্যাঁ, ওকে স্যার। এইবার দেখি আমরা একটু ক্রিয়া দুই প্রকার, এটা পড়ায় ফেলছি আপনাদেরকে, বাদ দেন, এটা কোনো দরকার নেই। গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার, পড়ায় ফেলছি। দেখেন সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে তাকেই সরল বাক্য বলে, ঠিক আছে। এই দেখছেন, এই যে এইটা পড়ায় ফেলছি। যেমন দেখেন এই যে দেখে শুন, না গেলে দেখতে পাবে না। দেখেন না গেলে দেখতে পাবে না, ঠিক আছে। এই যে দেখেন এটা কি হবে, সমাপিকা কি, ফাইনাইট ভার্ব কোনটা, দেখতে পাবে না। ফাইনাইট ভার্ব কোনটা, এইটা, ঠিক আছে। না গেলে দেখতে পাবে না, ফাইনাইট ভার্ব কয়টা, একটা, তার মানে কি সরল বাক্য। দেখে শুনে পথ চলা, একটাই ফাইনাইট ভার্ব। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। মজার বিষয় হচ্ছে এখানে ঝামেলাগুলো করে কি জানেন? ওরে নীল দরিয়া, এই লাইনটার আসলে এই বাক্যের সাথে কোনো কানেকশনই নেই, ঠিক আছে। এই বাক্যটার মধ্যে কি, হ্যাঁ স্যার ডাক চোখ, আরে এই বাক্যটা, এই যে ওরে নীল দরিয়া, এটা বাক্যের সাথে কোনো কানেকশনই নেই। আমার ফোকাস করতে হবে আমায় দে রে দে ছাড়িয়া। এটাও কিন্তু সরল বাক্য। আপনাদের একটা ফুল সিলেবাস একটা কবিতা আছে পদ্মা, পদ্মা কবিতায় একটা বাক্য আছে 4 লাইন, 4 লাইনের একটা বাক্য অথচ সরল বাক্য, ঠিক আছে। 4 লাইনের একটা বাক্য অথচ সরল বাক্য, এই টাইপের। এবার দেখেন যৌগিক বাক্য কি বলছি, একাধিক স্বাধীন সমাপিকা ক্রিয়া থাকলে সেটা যৌগিক বাক্য হয়। আর দেখেন কি বলতেছি এখানে, এবং কিন্তু বা এগুলো থাকা জরুরি কিছু না। অ্যান্ড অর বাট এগুলো থাকতে পারে, তবে এগুলো থাকা জরুরি কিছু না। এখন কেন বলতেছি এই কথাটা, মনে করেন আমি একটা বাক্য লিখলাম যে আমি কিন্তু যাব না, আমি কিন্তু যাব না। আচ্ছা বলেন তো স্যার এখানে এটা কোন বাক্য? আমি কিন্তু যাব না। আমরা মাঝে মধ্যে কিন্তু, যে, এই শব্দগুলো অনর্থক ব্যবহার করি, মানে অলংকার। বলেন তো আমি কিন্তু যাব না, এটা কোন বাক্য? কে বলতে পারবেন? হ্যাঁ রাইট, মিতা। এইটা সরল বাক্য। এখন আপনি যদি দেখা বলেন আরে এন্ড অর বাট আছে, তার মানে হচ্ছে কিন্তু এটা যৌগিক বাক্য হবে না, টোটালি ভুল। সেম দেখেন আমি বললাম, দেখেন এক যে ছিল রাজা, এক যে ছিল রাজা। আচ্ছা বলেন তো এক যে ছিল রাজা, এখানে যে শব্দটার কি কোনো অর্থ আছে? এক যে ছিল রাজা, রাজা খাইতো ব্যাং ভাজা, ছোটবেলা আমরা ইয়ে করতাম। হ্যাঁ, কি আছে? এখানে কিন্তু যে শব্দের কোনো
অর্থ দেয়, এটাও কিন্তু সরল বাক্য। তা আমি যদি এভাবে বাক্য বলি, যে আমার কাছ থেকে বই নিয়েছিল সে আর আসেনি, ঠিক আছে, বা যে আমাকে পরীক্ষায় দেখাইছিল সে আমার ভালো করেনি, তো ওইখানে কিন্তু যে শব্দটার একটা অর্থ আছে ওইটা কিন্তু জটিল বাক্য। তার মানে বাক্য বুঝে আমাদের ধরতে হবে। কারণ আমি যদি দেখে বলি যে অ্যান্ড অর বাট মানেই যৌগিক বাক্য, তাহলে নিশ্চিত আমরা ধরা খাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে যৌগিক বাক্য শেষ। এখন দেখেন, এইটাও আপনাদেরকে পড়ায় ফেলছি, একটু ভালো করে দেখেন। আমরা সরল থেকে যৌগিক বাক্য করব কিভাবে? আমরা সরল থেকে যৌগিক বাক্য করব কিভাবে? সরল বাক্যের মধ্যে যেটা অসমাপিকা ক্রিয়া থাকবে, অসমাপিকা, সামাপিকা লিখছি আর কি, ভুল, মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল। সরল বাক্যের মধ্যে যেটা অসমাপিকা ক্রিয়া থাকবে, যৌগিক বাক্যের মধ্যে সেটা সমাপিকা হয়ে যাবে। সরল বাক্যের মধ্যে হলেও সত্য ও অন্তস্থ এগুলো থাকলে যৌগিক বাক্যের মধ্যে কিন্তু হয়ে যাবে। আমি বুঝি নেই, আসেন। যেমন দেখেন, দেখে শুনে পথ চলা, একটা বাক্য লিখলাম, দেখে শুনে পথ চলো। তো খেয়াল করে দেখেন, দেখে শুনে পথ চলো। তো দেখেন, এই যে দেখে শুনে, এইটাও একটা নন ফাইনিট ভার্ব, এইটাও নন ফাইনিট ভার্ব, আর এইটা ফাইনিট ভার্ব। এখন আমি কি করব, আমি বাস এইগুলাকে ফাইনিট করে দিলে হবে। দেখো, শুনো ও পথ চলো। ওটা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো গুণা নাই, ঠিক আছে? কথাটা কি বুঝতে পারছেন? এই যে নন ফাইনিট যে ভার্বটা ছিল ওইটাকে জাস্ট আমি ফাইনাইট করে দিচ্ছি, এতটুকুই, আর কিছু না। পারবেন না এটা? সরল থেকে যৌগিকটা করতে হয় কিভাবে? নন ফাইনিট ভার্বকে ফাইনাইট। যেমন দেখেন স্যার, মনে করেন পরিশ্রম করলে সফল হবে, একটা বাক্য লিখলাম, পরিশ্রম করলে সফল হবে, এটা একটা বাক্য। আমি এটাকে যৌগিক করব কিভাবে? খুবই সহজ, দেখেন, পরিশ্রম করো, একটা বাক্য শেষ। পরিশ্রম করো, সফল হবে, শেষ। কি বুঝতে পারছেন? এটা একেবারেই সহজ। জাস্ট নন ফাইনিট ভার্ব যেটা থাকবে সেটাকে আমরা ফাইনিট করে দিব, এতটুকুই, আর কিছু না, ঠিক আছে? এবার দেখেন স্যার, দেখেন, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। দেখেন, এটা একটা ছবির ডায়লগ, কিন্তু হীরক রাজার দেশে একটা ছবির ডায়লগ, অনেক ইন্টারেস্টিং একটা ছবি। মানে ওই ছবিটা দেখলে আপনার মনে হবে যে উনি মনে হয় বর্তমান বাংলাদেশ নিয়ে লিখতেছে বা বর্তমান কাহিনী নিয়ে ছবিটা করছে, অথচ পুরো ছবির মধ্যে কিন্তু কোনো নায়িকা নাই। যাই হোক, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই, এটা কোন বাক্য? যৌগিক বাক্য। দেখি এটাকে কেউ সরল করতে পারেন কিনা, এটাকে কেউ সরল করতে পারেন কিনা? কি হবে এটা? জানার কোনো শেষটাই, জানার চেষ্টা বৃথা তাই। এরপর দেখেন, এই যে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, এটা তো যৌগিক বাক্য, আমরা বুঝতে পারছি, ঠিক না? এটাকে আপনারা কেউ সরল করতে পারেন কিনা? হাই রে, মাত্র 10টা, সোয়া 10টায় ঘুম থেকে উঠছেন, লাপাইন, বলেন, এটাকে কেউ সরল করতে পারবেন কিনা? বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। সেম। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এটাকে সরল করেন। আর মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, যৌগিক বাক্য, সরল করেন দেখি কে পারেন। আমি মুখে মুখে বলে দিব, লিখে পারবো না। রাইট, এই তো হইছে সাজ্জাদ। জানার কোনো শেষ না থাকায় জানার চেষ্টা বৃথা, ভেরি গুড। মানে জানার শেষ না থাকায় জানার চেষ্টা বৃথা, বা জানার কোনো শেষ না থাকায় জানার চেষ্টা বৃথা, ভেরি গুড। তারপর আর কেউ? আচ্ছা, আমি জানি অনেকেই আপনারা পারেন, কিন্তু বাংলা টাইপ করতে সমস্যা হইতেছে আপনাদের, ঠিক না? বাংলা টাইপ করতে সমস্যা হয়। সেম দেখেন, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, সাধারণত যে অন্তস্তীয় যেটা আছে না, এটা অতীতকালে হয়। তাহলে কি হবে বাক্যটা বলেন তো? বুলবুলি ধান খাওয়ায়, খাজনা দিব কিভাবে? বুলবুলি ধান খাওয়ায়, খাজনা দিব কিভাবে? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, সে না আসায় কিছু ভালো লাগছে না, সে না আসায় কিছু ভালো লাগছে না, না সে এলো না তাই ভালো না, সে এলো না তাই ভালো না, এটা সরল হবে না। সে এলো না, একটা বাক্য শেষ, তাই ভালো লাগে না, আরেকটা বাক্য শেষ, এটা হবে না। সে না আসায় কিছু ভালো লাগে না। তারপর দেখেন,
মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি, মেঘের কোলে রোদ হাসায় বাদল চলে গেছে বা বাদল টুটে গেছে। ঠিক আছে, রাইট। মেঘের কোলে রোদ হাসায় বা রোদ আসায় বাদল চলে গেছে বা টুটে গেছে। পারবেন না এগুলা? পারিবেন না কেরামতালিরা? মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি। ওকে, এবার দেখেন স্যার, শেষ এই জিনিসগুলো আমরা এখানে করে দেখাচ্ছি। দেখেন, ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া গাছের গুড়িতে ঠেসান দিয়া চক্ষু বুঝিয়া ডাবায় তামাক টানতেছে। সরল করছি আমরা কিভাবে দেখেন, হ্যাঁ, ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়াছে মানে বসেছে, গাছের গুড়িতে ঠেসান দিয়েছে, চক্ষু বুঝিয়া ডাবায় তামাক টানতেছে। এটা সাধুরীতির হবে, যদিও বসিয়াছে হবে। ভালো খেলা সত্ত্বেও সাকিব পুরস্কার পায়নি, তাহলে কি হবে বলেন তো? সাকিব ভালো খেলেছে, ঠিক আছে, সরল না কঠিন বুঝতে পারতেছি না। সাকিব ভালো খেলেছে কিন্তু পুরস্কার পায়নি। যাদের ফার্স্ট টাইম বুঝতে সমস্যা হইতেছে, যাদের ফার্স্ট টাইম বুঝতে সমস্যা হইতেছে তারা আবার একটু দেখে নিয়েন। হ্যাঁ, আবার একটু দেখে নিয়েন। এলাম দেখলাম জয় করলাম, দেখেন এলাম দেখলাম জয় করলাম, তিনটা ফাইনাইট ভার্ব আছে। এলাম দেখলাম জয় করলাম, যৌগিক বাক্য। এখন এইটার ইয়া কি হয় বলেন তো? এসে দেখে জয় করলাম। একটা গান আছে না, হেসে খেলে জীবনটা যদি চলে যায়, এই টাইপের। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, এটা একটা যৌগিক বাক্য। আমরা সরল করতেছি কিভাবে দেখেন, তুমি পরশু আসলেও কাল কেন আসনি, শেষ। ঠিক আছে, আমার নাম রফিক। আচ্ছা, এইটা এই এক্সাম্পল আপনাদের লাগবে না এখন, এইটা আরেক ঝামেলা। আমার একটা নাম আছে, তা হচ্ছে রফিক দরকার। ধনের ধর্মই অধর্ম, এই দুইটা এক্সাম্পল আপনারা মুখস্থ রাখেন। ঠিক আছে, এইটার এখন ডিটেলসে যাবো না। আপনারা আপনারা মানে খবর আছে আপনাদের পড়তে গেলে এটা। ওকে, জটিল বাক্য কি বলছিলাম স্যার? পরস্পর সাপেক্ষ হবে, ঠিক না? পরস্পর সাপেক্ষ হবে, ঠিক আছে, এই যে এই টাইপের। তো দেখেন, জটিল বাক্যের মধ্যে যে, সে, যখন, তখন, যা, তা ইত্যাদি ইত্যাদি হয়, যদি, তবে। তো দেখেন, যদি বাক্যটা যৌক্তিক হয় তাহলে যদি, তবে এই শব্দগুলো ব্যবহার হয়, দেখছেন? যদি বাক্যটা যৌক্তিক হয়। আর যদি বাক্যটা অযৌক্তিক হয় তাহলে যদিও, যতই এই শব্দগুলো ব্যবহার হবে। ঠিক আছে, জটিল বাক্যের মধ্যে যে, সে, যখন, তখন, যারা, তারা ইত্যাদি শব্দগুলো ব্যবহার হয়। বাস এতটুকু মনে রাখেন। মানে একটা বাক্যকে আমরা দুইটা বাক্য করব। যেমন দেখেন, যে পরিশ্রম করে সে সফল হয়, এটা একটা জটিল বাক্য। এখন আমি যদি এটাকে সরল বাক্য করি তাহলে কি হবে? পরিশ্রমীরাই সফল হয় বা পরিশ্রমী সফল হয়, শেষ। যে সে যে ভালো মানুষ তা মুখ দেখলেই বোঝা যায়। তাহলে এটাকে আমি সরল করতে গেলে কিভাবে করব? ভালো মানুষের মুখ দেখলেই বোঝা যায়, ভালো মানুষের মুখ দেখলেই বোঝা যায়, বাস এই টাইপের। তো দেখেন, এই যে এগুলো আমরা উদাহরণ পরে দিব। অর্থ অনুসারে বাক্য, এটা নিয়ে আমি তেমন একটা ইয়া করব না, পড়াবো না। এটা অস্তিবাচক, নেতিবাচক এগুলা থেকে পরীক্ষায় তেমন একটা আসে না। তবু ইন্টারমিডিয়েট আমি বলি আপনাদেরকে এখানে, যে বিবৃতিমূলক মানে হচ্ছে এই দেখেন, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, এগুলো পড়ছেন না? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারগেটিভ, এই সেন্টেন্সগুলো এইটা। ঠিক আছে, আমি কোশ্চেনে চলে যাব, দেখি কোশ্চেনটা পারেন কিনা আপনারা। দেখি কোশ্চেনে, বিবাহ সম্পর্কে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল, এটা কোন ধরনের বাক্য? বিবাহ সম্পর্কে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল। আমি এখান থেকে ব্যাখ্যাগুলো করব, আবার স্লাইডে যাব, দেখি পারেন কিনা। নেতিবাচক, অস্তিবাচক, নয়অর্থক, অনুজ্ঞা, কি হবে অ্যান্সার? বিবাহ সম্পর্কে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল। মনে রাখবেন, নেতিবাচক মানেটা কি? নেতিবাচক মানে হচ্ছে না, না, নয়, এগুলো আলাদা হবে। ঠিক আছে, আলাদা হবে। ঠিক আছে, নেতিবাচক মানে না বোধক শব্দগুলো আছে না, না বোধক শব্দগুলো আলাদা হবে। আর অস্তিবাচকের মধ্যে না বোধক কোনো শব্দই থাকবে না। তার মানে দেখেন, বিবাহ সম্পর্কে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল, এখানে আলাদা করে না বোধক কোনো শব্দ নাই। ঠিক আছে, মানে নয় অর্থক বায়লনা যায়, তাহলে আমাদের এটা অস্তিবাচক শব্দ, অস্তিবাচক। তুমি আমার সাথে প্রপঞ্চ করছো, এটা বাক্যটা কোন দোষে দুষ্ট, এটা আরেকটা ক্লাসের বিষয়, এটা আপনাদেরকে পড়ায় ফেলছি। এটা দুর্বোধ্যতা, এটা দুর্বোধ্যতা পড়ছেন। আচ্ছা, এই এই কোশ্চেনটা ইন্টারেস্টিং। না শব্দটি বাক্যে কোথায় বসে? না শব্দটি বাক্যে কোথায় বসে, দেখি এটা পারেন কিনা। বিশেষণের পূর্বে, সমাপিকা ক্রিয়ার পূর্বে, অসমাপিকা ক্রিয়ার পূর্বে, বিশেষ্যের পূর্বে, দেখি এটা একটু পারেন কিনা। এটা একটু টাফ কোশ্চেনটা।
না শব্দটা বাক্যে কোথায় বসে? বিশেষণের পূর্বে কি লিখছেন? অসমাপিকা ক্রিয়ার পূর্বে। ভেরি গুড, প্রমিলা বিশ্বাস। যেমন দেখেন, তুমি না আসলে যাব না, তুমি না আসলে যাব না। তো দেখেন আমরা দেখতেছি ফাইনাইট ভার্বের পরেও কি হয়? না শব্দটা বসে। আবার নন ফাইনাইট ভার্বের আগেও কি হয়? না শব্দটা বসতে পারে। তো আমাকে অপশনে যা দেওয়া আছে ওই অনুসারে আমার করতে হবে। বিশেষণের পূর্বে না শব্দটা ব্যবহার হয় না, অসমাপিকা ক্রিয়ার পূর্বে না শব্দটা ব্যবহার হয়। যেমন দেখেন, তুমি না আসলে, দেখছেন অসমাপিকা ক্রিয়ার পূর্বে। সমাপিকা ক্রিয়ার পূর্বে না শব্দটা ব্যবহার হয় না, বিশেষের পূর্বে ব্যবহার হয়। কিন্তু এখানে যদি অপশন যদি থাকতো যে সমাপিকা ক্রিয়ার পরে না শব্দটা ব্যবহার হয় কিনা, তাহলে সেটা আমি দিতে পারতাম। যেহেতু এখানে সমাপিকা ক্রিয়ার পরের অপশনটা নাই, আমার শুধু অসমাপিকা ক্রিয়ার পূর্বেরটা আছে, এই জন্য এটা রাইট। ভেরি গুড, আপনারা মোটামুটি সবাই রাইট অ্যান্সার দিচ্ছেন। ভেরি গুড। আমরি বাংলা ভাষা, এখানে আ দ্বারা কি বুঝাইছে? একটা গান আছে না এরকম, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। এখানে আ দ্বারা কি বুঝাইছে বলেন তো দেখি? আনন্দ, আনুগত্য, আবেগ, আশাবাদ, কি হইতে পারে? মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। আনন্দ, আনুগত্য, আবেগ, কি হইতে পারে বলেন তো? রাইট, এটা আবেগ, এটা আবেগ বুঝাইছে আমরি বাংলা ভাষা। দেখি 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কোন মাস ছিল? দেখি পারেন কিনা এটা। এটা একটা জিকের কোশ্চেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কোন মাস ছিল? মোদের গরব, ও প্রমি বিশ্বাস, সরি প্রমিলা বানায় দিছি। আচ্ছা, আইডি কার্ডের চোখে দেখছি তো এই জন্য। হ্যাঁ, ফাল্গুন মাস ছিল। যেমন আমাদের একটা বিখ্যাত গ্রন্থ আছে একজনের, কি? আরেক ফাগুন, আরেক ফাগুন আছে না? আচ্ছা, মেয়েটি কাঁদতে কাঁদতে এলো, এটার প্রশ্নবোধক রূপটা কি হবে? আপনারা ট্যাগ কোশ্চেন, জাস্ট ট্যাগ কোশ্চেন ধরেন, তাহলে পারবেন। আপনার প্রশ্নবোধক যখন দিব আমরা ট্যাগ কোশ্চেন ধরবো, শেষ ট্যাগ কোশ্চেন। মেয়েটি কাঁদতে কাঁদতে এলো, কোনটা হবে? রাইট, মেয়েটি কি কাঁদতে কাঁদতে এলো না? মেয়েটি কি কাঁদতে কাঁদতে এলো না? ভেরি গুড, ট্যাগ কোশ্চেন, আর কিছুই না। সিলেটে অনেক চা বাগান আছে, এটা নেতিবাচক রূপ কি বলেন তো? সিলেটে অনেক চা বাগান আছে, নেতিবাচক রূপটা কি? সিলেটে চা বাগানের অভাব নেই, সিলেটে চা বাগান নেই, সিলেটে চা বাগানের সংখ্যা কম নয়, সিলেটে তেমন চা বাগান নেই, কি হবে এটা? নেতিবাচক। না, এখানে একটা ঝামেলা আছে, দেখেন এখানে অনেক শব্দটা আসছে, অনেক, অনেক বুঝাইছে, ঠিক আছে, এটা গ হবে। রাইট, সিলেটে চা বাগানের কি নেই? সংখ্যা কম নয়, সিলেটে চা বাগানের সংখ্যা কম নয়, ঠিক আছে। কোনটি নেতিবাচক ওয়ার্ড নিয়ে? নেতিবাচক মানে হচ্ছে এখানে নেগেটিভ ওয়ার্ড দেয়, বলেন কোনটা নেতিবাচক হবে বলেন তো? নেতিবাচক মানে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড দিবে, রাইট। পরশ্রী কাতরতা, এইটা নেগেটিভ ওয়ার্ড দেয়, পরশ্রী কাতরতা নেগেটিভ ওয়ার্ড। কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি, এটা কোন বাক্যের উদাহরণ? কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি, এটা কোন বাক্যের উদাহরণ? কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি, সব জায়গায় ধরা খায় পরে তোমার কাছে আসছে, এই টাইপের। হ্যাঁ, এইটা সরল বাক্যের উদাহরণ, রাইট, এইটা সরল বাক্যের উদাহরণ। কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি। বলবীর বল উন্নতম মসজিদ, এটা কোন বাক্যের উদাহরণ? বলবীর চির উন্নতম মসজিদ, দেখি পারেন কিনা। ইচ্ছা সূচক, সম্মান সূচক, আদেশ সূচক, বিস্ময় সূচক। বাক্যকে দুইটা পার্টে ভাগ করেন, তাহলে পেয়ে যাবেন। বলবীর বল উন্নতম মসজিদ, কোন বাক্যের উদাহরণ? এটা হচ্ছে স্যার আমাদের আদেশ সূচক। এই যে বলবীর শব্দটা আছে না, এই বলবীর এই ওয়ার্ডটা, এখানে তো কোনো আদেশ করে নেই, চির উন্নতম মসজিদ, এখানে তো কোনো আদেশ করে নেই। রহিমা উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ে, এখানে কিসের অভাব বলতে পারবেন? সরল, যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা, কিসের অভাব?
রহিমা উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ে। পড়ছিলেন না বাক্যের 3টা গুণ আছে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, পড়ছিলেন না? হ্যাঁ, রহিমা উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ে, রাইট। এখানে হচ্ছে আসক্তির ভুল, এটা রাইট অ্যান্সার হবে রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ে। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না শব্দটা কি অর্থে ব্যবহার হচ্ছে বলেন তো? তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না শব্দটা কোন অর্থে ব্যবহার হচ্ছে? বিস্ময়, প্রশ্নবোধক, হ্যাঁ বোধক, না বোধক, কি হইতে পারে বলেন তো স্যার? রাইট, এটা হ্যাঁ বাচক, ভেরি গুড মিতা, এটা হ্যাঁ বাচক, মানে তুমি বলছিলে আগামীকাল আসবে। এবার বলেন তো স্যার কোনটা যৌগিক বাক্য? নিচের কোনটা যৌগিক বাক্য? দোষ করেছে অতএব শাস্তি পাবে, তিনি বিদ্বান হলো নিরহংকার, ইহারা অন্য জাতের মানুষ, যে রক্ষক সে বক্ষক, কি হবে এটা? কোনটা যৌগিক বাক্য? লাস্টটা কি হবে? আচ্ছা, খ না, এটা হবে এইটা, ফাইনাইট বার দুইটা, করেছ শাস্তি পাবে। কিন্তু দেখেন তিনি বিদ্বান হলো নন ফাইনাইট ধরেছি আমরা, যে রক্ষক সে ভক্ষক, একটা একটার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ইহারা অন্য জাতের মানুষ, এটা সরল বাক্য, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? দোষ করেছ অতএব শাস্তি পাবে। অনেকেই ভুল করছেন এটা। তাহলে আমরা দুইটা জিনিস শেষ করলাম, বাচ্য আর বাক্য, ঠিক আছে। এবার আমরা আরেকটা টপিক ধরবো, সংক্ষিপ্তভাবে পড়াবো, মানে হচ্ছে খুব বিরক্ত হয়ে যেতেছেন নাকি ক্লাস করতে যায়? থাক, বিরক্ত হইলেও বললেন না, ভালো কথা বললেন, নয়তো আমরা তো মোটিভেশন হারায় ফেলবো। ওকে, এবার আমরা বিরাম চিহ্ন পড়বো, একেবারেই অল্প কথায় আমরা শেষ করে ফেলবো। যেগুলো শুধু পরীক্ষায় আসে সেই জিনিসগুলোর প্রতি আমরা একটু ফোকাস করব, আর কিচ্ছু না। হ্যাঁ, যে জিনিসগুলো শুধু পরীক্ষায় আসে আমরা শুধু ওই বিষয়টা একটু দেখবো কষ্ট করে। ওকে, রেডি? বিরাম চিহ্ন, ঠিক আছে। বিরাম চিহ্ন হচ্ছে বাক্যের অর্থ স্পষ্ট করতে আমাদের লাগে, ঠিক না? বাক্যের অর্থ স্পষ্ট করতে গেলে আমাদের বিরাম চিহ্ন লাগে। দেখেন জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন, এখানে একটা পার্থক্য আছে, ঠিক আছে, এখানে একটা ঝামেলা আছে। বিরাম মানে হচ্ছে এখানে আপনার থামতে হবে, বিরাম চিহ্ন মানে হচ্ছে মাস্ট থামতে হবে, ঠিক আছে, থামতে হবে। জ্যোতি চিহ্নের মধ্যে এই জিনিসটা না, জ্যোতি চিহ্নের মধ্যে থামতেই হবে এমন কিছু না, বিরাম চিহ্নের মধ্যে থামতেই হবে। তাহলে এখানে একটা কোয়েশ্চেন আমরা পাইলাম, বিরাম চিহ্ন এবং জ্যোতি চিহ্নের মধ্যে পার্থক্য কি? সব চিহ্নই জ্যোতি চিহ্ন, সব চিহ্নগুলোই কি হবে? জ্যোতি চিহ্ন, কিন্তু যে চিহ্নগুলোতে থামতে হবে সেটাই হচ্ছে বিরাম চিহ্ন। আমার পার্থক্যটা বুঝতে পারছেন? জ্যোতি চিহ্ন আর বিরাম চিহ্নের মধ্যে পার্থক্য কি? যে সব চিহ্নই কি জ্যোতি চিহ্ন, ঠিক আছে, একদম বাকডম ঘোরাডুম যা আছে সবগুলোই জ্যোতি চিহ্ন, কিন্তু যে চিহ্নগুলোতে আমাদের থামতে হয় সেটাই কেবল বিরাম চিহ্ন। বোঝা গেছে বিষয়টা? এটাই দেখেন বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন বলে এটাকে, আরেকটা নাম আছে। বাক্যের লিখন কৌশল যেটা কি করে, মনের স্পষ্টতা জ্ঞাপন করে। ওই যে আপনি দেখবেন যে এইখানে প্রস্রাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, ঠিক আছে, এইখানে ময়লা ফেলিবেন, না ফেলিলে 50 টাকা জরিমানা, একটা বিরাম চিহ্নের কারণে ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, এই টাইপের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরাম চিহ্নের জনক, বাংলা বিরাম চিহ্নের জনক, দেখেন পুরা বিরাম চিহ্ন না, এটা বাংলা বিরাম চিহ্ন জনক। আচ্ছা দেখেন, বেতাল পঞ্চবিংশতি একটা গ্রন্থের নাম আছে, বেতাল পঞ্চবিংশতি, এখানে হচ্ছে এইখানের মধ্যে জ্যোতি চিহ্ন ফার্স্ট ব্যবহার করেন। এবার দেখেন বাংলা ভাষায় মোট জ্যোতি চিহ্ন আছে 12টা, বাংলা একাডেমির সূত্র মতে হচ্ছে 16টা। আমার যদি দুইটাই অপশনে থাকে, 12টাও আছে 16টাও আছে, তাহলে আমাকে 16টা দিতে হবে। যদি আমার দুইটাই অপশন থাকে তাহলে আমার কি করতে হবে? 16টাই দিতে হবে, 12টা আমি দিব না। ওকে, ব্যাকরণিক চিহ্ন আছে 4টা। ব্যাকরণিক চিহ্ন মানে কি দেখেন, রুট ওভার টাইপের ব্যাকরণিক চিহ্ন, এগুলো কোনো বিরাম চিহ্ন হিসেবে ধরি না আমরা, হ্যাঁ এগুলা। আচ্ছা, তারপর দেখেন পূর্ণ বাক্যের শেষে বসে বা প্রান্তিক চিহ্ন 3টা, খুব ছোট্ট ছোট্ট কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে দিলে পোলা ভাই মাথা খারাপ করে ফেলে যে হাইরে এটা কোত্থেকে আসছে। প্রান্তিক মানে হচ্ছে যেই চিহ্নগুলো আমার বাক্যের শেষে ব্যবহার হতে পারে,
যেই চিহ্নগুলো আমাদের বাক্যের শেষে ব্যবহার হতে পারে। তো বাক্যের শেষে ব্যবহার হতে পারে, দাড়ি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, বিস্ময় চিহ্ন আছে, এই তিনটা। তাহলে প্রান্তিক চিহ্ন কয়টা? তিনটা। বুঝতে পারছেন বিষয়টা? প্রান্তিক চিহ্ন আমাদের তিনটা, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন আর বিস্ময় চিহ্ন। এই দেখেন, সকল বিরাম চিহ্নই জ্যোতি চিহ্ন, কিন্তু সকল জ্যোতি চিহ্ন বিরাম চিহ্ন না। সকল, হ্যাঁ, সকল, দেখেন এই যে সকল জ্যোতি চিহ্নে থামতে হয় সেগুলাই বিরাম চিহ্ন। বুঝতে পারছেন বিষয়টা? যেই জ্যোতি চিহ্নগুলোতে আমাকে থামতে হবে সেগুলোই হচ্ছে আমাদের বিরাম চিহ্ন, আর যতগুলো থামতে হবে না সেগুলো কিন্তু বিরাম চিহ্ন না। বাস, এই স্লাইডটা কি বুঝতে পারছেন? এখানে তেমন কিছু না, একটু মুখস্থ করবেন আর কি, মুখস্থ করবেন, আর কিছু না। আর মজার বিষয় বলি আপনাকে, যদি বলে বাংলা বিরাম চিহ্ন কোনটা, হ্যাঁ দেখি আছে কিনা, আমি নোটে দেখছি, লিখছি, আচ্ছা লিখিনি, এই দেখি দেখি, আচ্ছা, যদি বলা হয় বাংলা বিরাম চিহ্ন কোনটা, বাংলা বিরাম চিহ্ন একটা, কি বলতেছে দেখেন, বাংলা বিরাম চিহ্ন মানে বাংলা ভাষার বিরাম চিহ্ন একটি, সেটা কোনটা? দাড়ি। ঠিক আছে, সেটা হচ্ছে দাড়ি। এটার মানেটা একটু বুঝানেন। দেখেন, আমাদের যতগুলো বিরাম চিহ্ন আছে সব ইংরেজি ম্যাথ থেকে হাওলাত করা। আমাদের যতগুলো বিরাম চিহ্ন আছে সবগুলো হচ্ছে ইংরেজি ম্যাথ থেকে হাওলাত করা। অনলি দাড়ি যেটা, এইটা কিন্তু ইংরেজিতে নাই, বুঝছেন? এটা হাওলাত করা না। এই জন্য বলা হচ্ছে বাংলা ভাষার বিরাম, নিজস্ব বিরাম চিহ্ন হচ্ছে মাত্র একটা। আরেকটা ছিল দুই বিরাম চিহ্ন, এটা এখন নাই, মধ্যযুগের কবিতার মধ্যে ছিল। এবার দেখেন, আমার কি মনে রাখতে হবে? কিচ্ছু না স্যার, জাস্ট হচ্ছে এই কমা শব্দের বাংলা কি, কমা শব্দের বাংলা কি, সেমিকোলন শব্দের বাংলা কি, আর ফুল স্টপ বাদ এটার বাংলাটা কি, বাস এতটুকু মনে রাখবেন, আর কিচ্ছু না। ঠিক আছে? কমা মানে কি? পাদচ্ছেদ। ঠিক আছে? সেমিকোলন মানে অর্ধচ্ছেদ, ফুল স্টপ মানে দাড়ি। জাস্ট এই তিনটা কথা মনে রাখবেন, আর কিছু না। পারবেন না? পারিবেন? আচ্ছা, তারপর দেখি আমরা, এইটা লাগবে, এটা খুব গুরুত্বপূর্ণ স্যার, এই জিনিসটা আপনার মুখস্থ করতে হবে, এই জিনিসটা, আর কিচ্ছু না, এটা ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যে 1 সেকেন্ড থামতে হবে কোনগুলাতে, দেখেন 1 সেকেন্ড থামতে হবে, বিস্ময়, দাড়ি, এগুলাতে 1 সেকেন্ড থামতে হয়। এক বলতে যতটুকু সময়, কমা উদ্ধরণ চিহ্ন, আমরা এমনি থামি না, কয়ে লাভ নেই। এক বলার দ্বিগুণ সময় আর থামার প্রয়োজন নেই। আমার জাস্ট এই ছকটা মনে রাখতে হবে, আমার জাস্ট এই ছকটা মনে রাখবো। এখন মনে রাখবো কিভাবে? আমি মনে রাখবো হচ্ছে এই জিনিসগুলা, এই জিনিসগুলো আমি মনে রাখবো। ঠিক আছে? আমার ওগুলা মনে রাখার দরকার নেই। যেটা বেশি ওইটা মনে রাখবেন না, যেটা কম ওইটা মনে রাখবেন। যেটা বেশি ওইটা মনে রাখার দরকার নেই। ঠিক আছে? যেটা কম ওই জিনিসটা মনে রাখবেন, আর কিছুই না। এইটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ভেরি ভেরি গুরুত্বপূর্ণ এইটা। আর কিছু আছে এখানে, এবার দেখেন, এবার এখানে কিছু তথ্য আছে, এগুলো লাগবে স্যার। বিরাম চিহ্ন বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য বিরাম চিহ্ন ব্যবহার হয়, ভালো কথা। বাক্য মধ্যস্থ কোনো সেমিকোলনের স্থলে এই জিনিসটা লাগবে, সেমিকোলনের স্থল বসতে পারে, মানে কোনো অব্যয়ের স্থলে সেমিকোলন বসতে পারে। যেমন দেখেন, মন দিয়ে লেখাপড়া করছো তাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এখন আমি করলাম কি, তাই শব্দটা লিখলাম না, তাই শব্দটা না লিখে আমি কি করতে পারি, এখানে একটা সেমিকোলন দিতে পারি। কথাটা কি বুঝতে পারছেন? কোনো অব্যয়ের পরিবর্তে সেমিকোলন ইউজ করা যায়, একটু মনে রাখেন, কোনো অব্যয়ের পরিবর্তে সেমিকোলন ইউজ করা যায়। এরপর দেখেন, এর পরিবর্তে হাইফেন ব্যবহার করা যায়। যেমন দেখেন, বই দোকান, তো দেখেন বই দোকান মানে কি বলেন তো? বইয়ের দোকান। তাহলে এর, এই শব্দের পরিবর্তে আমরা হাইফেন ব্যবহার করি। দেখেন, একটু চায়ের দোকানে ঘুরে আসি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একটু চা দোকানে ঘুরে আসি। এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, একটু চা দোকানে ঘুরে আসি। তারপর দেখেন, অনেক সময় হয় কি, দেখবেন আপনারা, কিসের মধ্যে জানি আছে এটা, কোন গল্পের মধ্যে, খুব সম্ভব লাল সালুর মধ্যে আছে এরকম। ঠিক আছে? যখন গালিগালাজ করে, অনেক সময় অনুচ্ছেদের কিছু অংশ বাদ দিতে গেলে ত্রিবিন্দু ব্যবহার করি আমরা। ত্রিবিন্দু, এটা বিসিএস পরীক্ষায় আসছিল, ত্রিবিন্দু। বুঝতে পারছেন? মানে এরপর ওই যে আপনারা বলে মাসি পিসি গল্পের মধ্যে দেখবেন, ও জনার্দন ঠাকুর ঘোষ মশাই, ওরা তো মাত্র 6 জনের ডাক দেয় নাই, ওরা কোটি কোটি মানুষের ডাক দিচ্ছে। এখন এইভাবে যদি সবাই নাম লেখা শুরু করে তাহলে তো বিশাল গল্প হয়ে যাবে। এই জন্য 4-5 জনের নাম বলার পরে দেখবেন বইয়ের মধ্যে একটা ত্রিবিন্দু দেওয়া আছে। ত্রিবিন্দুটা কি ইঙ্গিত করে? যে এখানে আরো অনেক কিছু আছে কিন্তু আমরা উল্লেখ করলাম না। বুঝতে পারছেন? এটা হচ্ছে ত্রিবিন্দু। ব্র্যাকেট চিহ্ন 3টা, এগুলো লাগবে না। শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে এই যে এটা ভুল করি আমরা, দেখেন
শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে আমরা কি করি, ডট দিতে হবে। যেমন দেখেন মোহাম্মদ, এই জিনিসটাকে আমরা এভাবে লিখি না অনেকে, এইটা ভুল। আমাকে লিখতে হবে কিভাবে, এই যে এভাবে, বুঝতে পারছেন? ডাক্তার, এই জিনিসটা আমরা অনেকে এইভাবে লিখি না, ডাক্তার, এটা ভুল। আমাকে কিভাবে লিখতে হবে, ডা ডট। ঠিক আছে? শব্দের কোনো সংক্ষিপ্ত বুঝাইতে আমাদের কি করি, আমরা ডট শব্দটা ব্যবহার করি, যেমন বিএসএস, এমএসএস, গোড়ার ডিম ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? বুঝতে পারছেন এখানে ভুলগুলা কোথায় হয়? এগুলো অ্যাডমিশন টেস্টে কিন্তু আসে, এগুলো অ্যাডমিশন টেস্টে আসে। এবার দেখেন কমা, কমার জায়গায় অনেকগুলো আছে, আমার দরকার নেই। কমার জায়গায় অনেকগুলো আছে। হ্যাঁ, এটা কবিতার লাইনে আছে ডাবল ডট। এখানে আমার মনে রাখতে হবে কিভাবে, কি কি মনে রাখবেন আমি বলে, আমি জাস্ট মনে রাখবো সম্বোধন পদের পরে কমা হয়, সম্বোধন পদের পরে কমা হয়। ঠিক আছে? ওগো তোরা যাসনে বাহিরে, তারপর দেখেন বলো বীর, বলো উন্নতম মশির। হ্যাঁ, এই যে সম্বোধন পদের পরে কমা হয়, উদ্ধরণ চিহ্নের পূর্বে কমা হয়। উদ্ধরণ চিহ্ন মানে বুঝেন তো, ইনভার্টেড কমা শুনছেন না, ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার আগে দেখছেন, এই যে ইনভার্টেড কমার আগেও কিন্তু কি হবে, একটা কমা হবে। এই যে ইনভার্টেড কমার আগে একটা কমা হইতেছে। 3 নম্বর দেখেন, হ্যাঁ, না, আচ্ছা, আমরা কথা বলি না, হ্যাঁ আমি আসবো, না আমি আসবো না, এগুলোর পরেও কিন্তু কমা হয়, এগুলোর পরেও কিন্তু কমা হয়। এই কমা সম্পর্কে এই 3টা জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে সম্বোধন পদের পরে কমা হইতে পারে, উদ্ধরণ চিহ্নের পূর্বে কমা হইতে পারে, হ্যাঁ, না, আচ্ছা, এই শব্দগুলোর পরও কি হয়, কমা হয়। আমরা এই 3 জায়গায় ভুল করে থাকি। ঠিক আছে? বুঝতে পারছেন? এরপর দেখেন সেমিকোলন এত ইম্পর্টেন্ট না, কোলন এত ইম্পর্টেন্ট না। কোলন সম্পর্কে জাস্ট এটা মনে রাখেন, নাটকের সংলাপ ও চরিত্রের ক্ষেত্রে কি হয়, কোলন শব্দটা ব্যবহার হয়। নাটকের চরিত্রের পর আর সংলাপের আগে কি হয়, কোলন শব্দটা ব্যবহার হয়। যেমন আমরা দেখেন যে সিরাজউদ্দৌলা নাটক পড়ি না আমরা, তো সিরাজউদ্দৌলা নাটকে দেখবেন, বা সংলাপ লিখছি না আমরা ইন্টারে, দেখবেন কিন্তু একটা কোলন দিয়ে থাকি আমরা। কোলন ড্যাশ ড্যাশ এগুলো একটা লাগবে না স্যার, এগুলা। আচ্ছা, এখানে একটা বিষয় আছে দেখেন স্যার, এই যে 3টা ব্র্যাকেট, এই 3টা ব্র্যাকেট বেসিক্যালি গণিতের ক্ষেত্রে ব্যবহার হয়। আর বাংলার ক্ষেত্রে প্রথম ব্র্যাকেট যেটা, এটা ব্যাখ্যা বোঝায়। বাংলার ক্ষেত্রে প্রথম ব্র্যাকেটটা ব্যাখ্যা বোঝায়। যেমন দেখেন আমি বলি, হুমায়ুন আহমেদের জন্ম ময়মনসিংহ, তারে ভাই কোন জায়গায় ময়মনসিংহ, ব্র্যাকেট দিয়ে বুঝাইতেছি বর্তমান নেত্রকোনা। দেখছেন? তাহলে গণিতের ক্ষেত্রে 3টা ব্র্যাকেটের কাজই হচ্ছে আলাদা, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। বাংলার ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট যেটা, এটা হচ্ছে আমার ব্যাখ্যার কাজ করে। মনে থাকবে এটা, এই মোটামুটি। হ্যাঁ, এখানে যেগুলা গুরুত্বপূর্ণ না এগুলো আমি আর করলাম না, আপনারা তবুও স্লাইড একবার পড়ে নিয়েন। হ্যাঁ, স্লাইড পড়ে নিয়েন। শেষ, মোটামুটি শেষ। এবার আর আমার কিচ্ছু নাই, এবার আপনাদের কাজ স্যার মাসি পিসি গল্পটা জাস্ট স্লাইড পড়ে দিবেন। ঠিক আছে? আমি ফোকাস করে দিছি কোন জিনিসগুলো আমাদের গুরুত্বপূর্ণ, ফোকাস করে দিছি। আর এখানে যে দেখেন আপনার একটু করা না, এই জিনিসগুলোর সাথে জিকে কানেকশন আছে। যেমন দেখেন অতসী মামি, এটা একটা বাগধারা, আপনারা বের করবেন অতসী মামি শব্দের অর্থ কি। সাঁওতাল পরগনা, এইটা কিন্তু একটা ইন্ডিয়ার একটা বিখ্যাত জায়গা, সাঁওতাল পরগনা। এটার সাথে সাঁওতাল বিদ্রোহের সাথে অনেক কিছু, বা সাঁওতালদের ইতিহাসের অনেক কিছু মিল আছে। এটা প্রেসিডেন্সি কলেজ, এটার আগের নাম ছিল হচ্ছে হিন্দু কলেজ, এটার আগের নাম। তো এই জিনিসগুলো আমি হাইলাইট করে দেখছি। হ্যাঁ, মহারাজ দেখার পর তো, হ্যাঁ, না না, এটা শুনেন, এই যে সাজ্জাদ, আগের দিনে এখানে বিস্ময়সূচক দেওয়া হইতো, আগের দিনে বিস্ময়সূচক দেওয়া হইতো, কিন্তু বর্তমান নিয়মে আমাদের কমা দিতে হবে। বুঝতে পারছেন? ওই যে মহারাজ, আগে যেগুলো দেখছেন না, এগুলো আগের দিনের লেখা। আগের দিন বলতে হচ্ছে এই যে মানে 90 সালের আগের লেখা। ঠিক আছে? এখন আমাদের কমা দিতে হবে। ক্লাসটা হেল্পফুল ছিল? আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে? এরপর দেখেন এই যে খুঁটিনাটি বিষয়গুলো, এইগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। মাসি বেশি গল্পের মধ্যে রং আছে সাদা, লাল, পশু আছে কি, পাখি কি, গাছ কি কি আছে, যানবাহন কি কি আছে, এগুলো আপনাদের পড়তে হবে স্যার। এরপর দেখেন গুরুত্বপূর্ণ চরিত্রগুলো, মাসি ব্যবসায়ের পরিকল্পনা নেয়, পিসি মাসির উপর একটা অবহেলার ভাব ছিল, কৈলেশ মাঝবয়সী, বেটে কদম ছাটা, রুক্ষ চুল, যোগুর পক্ষে পক্ষে ওকালতি করে, হাতে 2টা পয়সালে স্বভাব বিগড়ে যায়। দেখছেন? এটা হচ্ছে কৈলেশ। আল্লাদি থমথমে গড়ন, গোলগাল মুখ, মাসি পিসির বিপদের কথা ভেবে অস্ফুট আর্তনাদ দেয় ইত্যাদি। রহমান যোগু, আল্লাদির বাবা দুর্ভিক্ষের সময় কোনো মতে টিকে থাকে, সরকার বাবু বাজারের তোলা নিয়ে মাসি পিসির সাথে ঝগড়া করে। এখানে প্রত্যেকটা চরিত্র এবং তাদের কাজগুলো তুলে ধরা হয়েছে। আপনাদের কাজ হচ্ছে স্যার শুধু পড়া।
আপনাদের কাজ হচ্ছে শুধু পড়া, ঠিক আছে? মাসি পিসি দেখেন, মাসি পিসি গল্পের মধ্যে সমাজের বৈশিষ্ট্যটা কেমন ছিল, মাসি পিসি কিভাবে রোজগার করতো, এই যে এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, মাসি পিসি কিভাবে রোজগার করতো, মাসি পিসির পুঁজি কিভাবে হয়েছে, কতটুকু হয়েছিল, রূপোর টাকার আদলি শিখি, মাসি পিসির নতুন ব্যবসা ছিল কি, গ্রাম থেকে ফলমূল শহর করে শহরে বিক্রি করে আনা। পারবেন না এগুলো পড়তে স্যার? কি পারিবেন? ইন্টারে এগুলো আপনাদেরকে বিস্তারিত পড়াইছি স্যার, অ্যাডমিশনে ভাই বিস্তারিত টোটালি পড়া আনপসিবল। এই জন্য আপনাদের ছোট ভাই বোনদেরকে বলবেন যে ইন্টারমিডিয়েটে যেন পড়ে নেয় বাংলাটা একবার, নফল হিসাবে যেন একবার পড়ে নেয়। হ্যাঁ, ফার্স্ট পেপার স্লাইড পড়লেই হবে। এখন আবার আপনারা এটা বলবেন জি না আমরা পড়ি না, গড়ে পড়তে বলবো না, ঠিক আছে? এই যে এখানে যে ইয়াগুলো আছে না, এই যে গুরুত্বপূর্ণ তথ্যাদি, এগুলো অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মনে রাখতে হবে আর কি। মূল ভার টুলভার হয়তো লাগবে না। আর এটা হচ্ছে মূল গল্প, মূল গল্পের মধ্যে আপনারা হলুদ যে জায়গাগুলো এগুলো গুরুত্বপূর্ণ করে নেবেন, যদিও আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যাদি এখানে এগুলো তুলে ধরছি। হ্যাঁ, হলুদ যে অংশগুলো দেখানো আছে এগুলো পড়ে নেবেন। ওকে, আর কিছু না, আচ্ছা আরও দেখাচ্ছি আপনাদেরকে আরও কিছু, কত বড় গল্প রে। আচ্ছা, এখানে হচ্ছে এই যে এগুলা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ স্যার, এগুলো রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনাদের ফার্স্ট মানে সেকেন্ড সরি রিটেনে অনেক সময় উদ্দীপক না উক্তি দিয়ে বলে ব্যাখ্যা করতে, তখন এই রিটেনের জন্য আল্লাহ দিকে স্বামীর ঘর ছাড়তে হলো কেন, আপনাকে 4-5 লাইনের মধ্যে ব্যাখ্যা করতে হবে। আর আমরা একটা রিটেনে কিন্তু ক্লাসও নিছে, ওটা দেখলে ইনশাল্লাহ রিটেন সম্পর্কে ফুল ধারণা হয়ে যাবে আপনাদের। অনেকগুলো দেওয়া আছে, এইগুলা থেকে কমন পড়বে যদি আসে আর কি, আর যদি আপনাদের মনে থাকে আর কি। দেখি কারো কোনো কোশ্চেন থাকলে বলেন স্যার, কারো কোনো কোশ্চেন আছে? আজকে এমন টপিকগুলোর উপর ক্লাস হয়েছে, প্র্যাকটিস শিট দেওয়া আছে অনেক, সাদিক সাহেব দিল তো অনেকগুলো প্র্যাকটিস শিট দিচ্ছে স্যার। আচ্ছা, আজকে এমন টপিকগুলোর উপর ক্লাস হয়েছে স্যার যেগুলো হচ্ছে আপনারা ইন্টারমিডিয়েট পড়েন নাই। নেক্সট ক্লাস কবে হইতে পারে? আগামী সপ্তাহে চেষ্টা করবো আরেকটা, আগামী সপ্তাহে আগামী এই সপ্তাহে আরেকটা নিতে পারি কিনা, ঠিক আছে? হ্যাঁ, শেষবারের মতো চেষ্টা করেন, ঠিক আছে? এখন আবার পড়াশোনা একটু ফিরে আসেন। হ্যাঁ, আবার বাংলার কয়েকটা ক্লাস হবে, কয়টা 2-3টা ক্লাস হবে আর কি। বাংলা হিউজ ক্লাস দিছি আপনাদেরকে একবারে, আমি টু বি অনেস্ট বি ইউনিটের ইয়াও আমি আপনাদেরকে কমপ্লিট করে দিচ্ছি, সিলেবাস বি ইউনিটের সিলেবাস আমি কমপ্লিট করে দিচ্ছি। এখন কাজটা হচ্ছে পড়া আপনাদের, সেটুকুই। হ্যাঁ, চেষ্টা করেন মোটিভেশন হারায়েন না, লাস্ট একটা ফিনিশিং টাচ দেন। হ্যাঁ, আর মুখস্থ পার্টগুলো একটু দেখেন স্যার। হ্যাঁ, বাংলা স্লাইডগুলো একটু পড়েন ভালো করে, এতটুকু না স্যার। এইগুলো বারবার বলি, প্রতি ক্লাসেই বলি, তারপরে বারবার বলতে মানে কোন বই লাগবে, কি পড়লে ভালো হবে ভাই, এগুলো সব বলে দিচ্ছি গ্রুপের মধ্যে। প্লিজ একটু দেখে নিন, বাংলা ক্লাসে বোরিং হওয়ার কোনো অপশন নেই। আচ্ছা, যাক, ধন্যবাদ। ঠিক আছে স্যার, ভালো থাকবেন ইনশাল্লাহ। আর এখন থেকে একটা কাজ করতে হবে স্যার, মুখস্থ পাঠগুলো একটু শুরু করেন ভাই। এইখানে অ্যাডমিশনে মনে রেখেন একটা কথা বলি, আপনার চান্স পাওয়ার ক্রেডিট আপনাদেরই, আমরা শুধু পথ দেখাই আর কিছু না। এই যে বাগধারা, তারপর হচ্ছে আপনার প্রবাদ বাক্য, তারপর পরিভাষা, এই যে মুখস্থ পাঠগুলো আছে ভাই, এখন থেকে পড়া শুরু করেন। কিছু না, প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আসছে সেগুলোই মুখস্থ করেন, আর কিছু লাগবে না। এখন কিন্তু এটা মুখস্থ করতে হবে, পড়া জমায় রেখেন না, পড়া জমায় রাখলে নিজেরাই বিপদে পড়বেন। ঠিক আছে স্যার, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।